দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো। আগের দিন পড়াটা করেছিস? দেবলীনা তো অনেকটা পিছিয়ে গেছিস, আমাদের অনেকটা পড়ানো হয়ে গেছে কিন্তু। আমাকে করে নেব। এই ইউটিউব লিঙ্ক গুলো দেওয়া হয়েছিল, লিঙ্ক গুলো থেকে মানে ভিডিও গুলো ডাউনলোড করে বা কিছু করে ইমিডিয়েটলি রেখে দিবি কিন্তু। কালকের পর থেকে কিন্তু আর কোনো ইউটিউব খোলা থাকবে না। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম, চল। দেখো, আগের দিন আমরা ম্যাক্সওয়েল যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বা স্পিড ডিস্ট্রিবিউশন, ওয়ান ডাইমেনশনে, টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশনে তার ডেরিভেশন গুলো করেছিলাম। আজকে আমাদের যেটা করতে হবে, সেই যে ম্যাক্সওয়েল স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, সেই ফাইনাল ফর্মুলাটাকে ব্যবহার করে সেইখান থেকে যা যা ইন্টারপ্রিটেশন করতে হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইসব জিনিসপত্রগুলো আমাদের নেক্সট করতে হবে। আমরা 1D, 2D এবং 3D-তে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটাকে করেছি। সেইখান থেকে এবারে জাস্ট কন্টিনিউটা করতে হবে। তাহলে আমরা যেটা আজকে আলোচনা করতে চাইছি, মানে আমরা আগের দিন যেটা করেছি সেটা হচ্ছে এরকম: what we have discussed in the last lecture, সেটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল স্পিড। কখনো কখনো সেটা ওয়ান ডাইমেনশনাল একটা ভেলোসিটি বলতে হবে, স্পিড ডিস্ট্রিবিউশন ইন 3D, 2D অ্যান্ড 1D, এইটা তার এক্সপ্রেশনগুলো আমরা বের করেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা করতে চাইবো, ওই যে ডেরিভেশন গুলো করা হচ্ছে সেখান থেকে ডিসকাশন। আজকে আমি যেটা করতে চাই, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা হচ্ছে তোমার, মানে আমি যেটা আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ডিসকাশনস অন দ্য ম্যাক্সওয়েলস ভেলোসিটি অ্যান্ড স্পিড ডিস্ট্রিবিউশন। ডিসকাশনস অন ম্যাক্সওয়েলস ভেলোসিটি অ্যান্ড স্পিড ডিস্ট্রিবিউশন, এটা নিয়ে আমাদের ডিসকাশনগুলো স্টার্ট হবে আর কি। মানে ওই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেখান থেকে বিভিন্ন রকমের অ্যাভারেজ বের করা, ইত্যাদি 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 করলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি করতে চাইছি। আচ্ছা, দেখো, তাহলে শুরুটা করা যায় এরকম ভাবে যে তুমি যখন থ্রিডিতে আসবে, থ্রিডিতে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কেমন দেখতে, সেটা আগের দিন আমরা তার ডেরিভেশনটাকে করেছিলাম। আজকে জাস্ট সেই এটা লিখে দিই, এক্সপ্রেশনটা লিখে দিই। সেটা হচ্ছে তোমার পিসি ডিসি, যেটা অনেক সময় তুমি ডিএনসি বাই এন করতে পারো। এটা 4 পাই ইন্টু এম ওভার 2 পাই কেটি
হোল টু দি পাওয়ার 3/2 c স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2kt ইন্টু dc 4 pi m by 2 pi kt to the power 3/2 c square to the power minus mc square by 2kt into dc এইটা এটা যে ম্যাক্সওয়েল তোমার স্পিড ডিস্ট্রিবিউশন ইন থ্রি ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থ্রি ডাইমেনশন তুমি পেয়েছো, এই ইকুয়েশনটাতে প্রথম কথা হচ্ছে যে যে টার্মগুলোকে ব্যবহার করতে সেই টার্মের মানেগুলোকে তোমাকে প্রথমে এখানে বুঝে নিতে হবে। আর প্রথম যে কোয়ান্টিটিটা যেটা তুমি পিসিডিসি এটাকে বলছো, পিসিডিসিটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। এই যে কোয়ান্টিটিটা এই পিসিডিসিটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রবাবিলিটি অফ, মানে যারা আগের দিন ক্লাস করে তারা একটু ভালো করে শোনো, এইটাকে বলা হয় পিসিডিসিটাকে বলা হয় প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস having speed within the range c and c plus dc. The probability of finding molecules having speed within the range c and c plus dc, সেটা হচ্ছে তোমার পিসিডিসি। আচ্ছা এই ডিএনসি বাই এন যদি তুমি করো, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, আর শুধু ডিএনসিটা করতে দেখো তাহলে নাম্বার অফ মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। আর তুমি যদি ডিএনসি এই পার্টটাকে শুধু দেখো, সেটাকে তুমি বলবে যে আগে যেমন প্রবাবিলিটি ছিল, এখন নাম্বার অফ মলিকুলস হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। আর এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস, এনটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ মলিকুলস, টোটাল নাম্বার অফ মলিকুল। আচ্ছা এইখানে এমটা তো মাস অফ এ সিঙ্গেল মলিকুল, মানে একটা মলিকুলের মাস। আচ্ছা এবারে একটা মলিকুলের মাস তাকে যদি তুমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করো তাহলে মোলার মাস হয়ে যায়। তাহলে এই সব এক্সপ্রেশনে দেখো আমি এই উপরে অ্যাভোগাড্রো নাম্বার আর নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে একটা মলিকুলের মাসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে মোলার মাস হয়ে যেতে পারে। আর বোলজম্যান কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এই এক্সপ্রেশনটা তুমি চাইলে 4 পাই ক্যাপিটাল এম বাই টোয়াইস পাই আরটি কেটির বদলে আরটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 আরটি ইন্টু ডিসি, এইরকমভাবে তুমি লিখতে পারো, যেখানে এমটা হয়ে যাচ্ছে তোমার মোলার মাস, যেটা অ্যাকচুয়ালি একটা মলিকুলের মাস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার তার গুণফল হয়। তাহলে একটা মলিকুলের মাসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে তাহলে তুমি মোলার মাস পেয়ে গেলে, আর বোলজম্যান কনস্ট্যান্টকে মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে তাহলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটা হয়ে গেল। এইটা তো এখানে তোমার কেটা সার্টেনলি বোলজম্যান কনস্ট্যান্ট, আর আর যেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন থ্রি ডাইমেনশন। এখানে প্রত্যেকটা টার্মের মানে বলে দিয়েছে, আর সিটা যে স্পিড সেটা এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন সি অ্যান্ড সি প্লাস ডিসি, তাহলে সিটাকে স্পিড রিপ্রেজেন্ট করে, এটা তুমি দেখতে পারো। দিস ইজ নট ভেলোসিটি বাট সি, বাট মানে স্পিড, কারণ ভেলোসিটি একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে। থ্রি ডাইমেনশনে আমি কিন্তু কোনো পার্টিকুলার ডিরেকশনে কথাবার্তা বলছি না, মলিকুলটা আরবিট্রারিলি যে কোনো ডিরেকশনে যেতে পারে, র্যান্ডামলি কাউটিক তার মুভমেন্টটা করছে, যে কোনো ডিরেকশন আরবিট্রারি ডিরেকশনে যেতে পারে। সেখানে সেটা এখানে স্পিড, দিস ইজ নট ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বাট ইটস এ স্পিড ডিস্ট্রিবিউশন। আর কেটা টিটা যে টেম্পারেচার তুমি কে লিখবে সেটা তুমি অলরেডি জানো।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন। আচ্ছা, এবারে এইটাকে নিয়ে আমাকে ডিসকাশনটা করতে হবে। প্রথম দেখো, আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে দেখতে চাইছি। যে কোনো একটা, মানে তুমি আগেরটা দিয়েও করতে পারো, নিচেরটা দিয়েও করতে পারো। তুমি খেয়াল করো যে ধরো, যদি তুমি এখান থেকে পিসির এক্সপ্রেশনটাকে দেখো, যেটা বেসিক্যালি 1/n ডিএনসি বাই ডিসি, মানে আমি জাস্ট ডিসি দিয়ে ভাগটাকে করে দিচ্ছি। তাহলে এটা পিসি হয়ে গেল, এখানে 1/n ডিএনসি বাই ডিসি হয়ে গেল। সেটা হয়ে যাচ্ছে 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি। এই ডিসি পার্টটাকে সেখান থেকে কটে গেছে। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশনে দেখো, যখন তোমার when c equal to 0, দেন পিসি যেটা, সেটা বেসিক্যালি তোমার 0 হচ্ছে। আচ্ছা, আমি সবটা পিসি দিয়ে করছি। পিসি লেখা আর 1/n ডিএনসি বাই ডিসি লেখা দুটো এক্স্যাক্টলি একই। কিছু কিছু বইয়ে 1/n ডিএনসি বাই ডিসি লেখা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, কিছু কিছু বইয়ে পিসি লেখা আছে। আমি জাস্ট 12 পিসি লিখে করছি, তুমি সেটাকে বদলে 1/n ডিএনসি বাই ডিসি তুমি লিখতে পারো। মানে পরিষ্কার থাকে, এখানে যদি সি স্কোয়ার এই টার্মটা আছে, তাহলে সিটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ স্পিড যদি 0 হয়ে যায়, তখন প্রবাবিলিটি 0 হচ্ছে। আবার দেখো, when সিটা টেন্ডস টু তোমার ইনফিনিটি, দেন পিসি সেটাও টেন্ডস টু 0 হচ্ছে। তার কারণটা কি? এই যে এক্সপোনেনশিয়াল দিকেই একটা পার্ট আছে, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি, যেখানে তোমার সিটা যদি খুব বড় হয়ে যায়, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যায়, তখন জিনিসটা হচ্ছে 0 হয়ে যায়। আর এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই পার্টিকুলার কেসে দেখো, এই যে পিসি ডিসিটা, এটা বেসিক্যালি প্রপোর্শনাল টু সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি। মানে একটা পার্ট আছে সি স্কোয়ারের মতো, একটা ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি, এটা দিয়ে আছে। তো তাহলে একটা পলিনোমিয়াল পার্ট আছে, এক্সপোনেনশিয়াল পার্ট আছে। যেটা নর্মাল সিচুয়েশন হচ্ছে যে when স্পিডটা হচ্ছে লো, সি ইজ লো, দেন পিসিটা এখানে এখানে ডিসিটা লেখার দরকার নেই, তখন পিসিটা এটা না সি স্কোয়ারের মতো করে যাবে, প্রপোর্শনাল টু সি স্কোয়ার। when সি ইজ লো, দেন পিসিটা সি স্কোয়ারের মতো করে যায়। আর when সি ইজ হাই, দেন পিসিটা প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি। মানে ব্যাপারটা হচ্ছে যে, এটা জেনারেলি এই কথাটা শুনে রাখো, এটা প্রচুর কাজে লাগবে। তোমার যখন কোনো একটা কিছু, এটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকবে, একটা পলিনোমিয়াল পার্ট থাকবে। মানে প্রথমটা পলিনোমিয়াল পার্ট সি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর পরেরটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট। তাহলে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে যখন সি এর ভ্যালুটা ছোট, আর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে যখন সি এর ভ্যালুটা বড়। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার মানে একটা হচ্ছে পলিনোমিয়াল পার্ট আছে, এক্সপোনেনশিয়াল পার্ট আছে। পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে যখন সিটা ছোট, এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে যখন সিটা হচ্ছে বড়। তো এইটুকু জায়গাকে মাথায় রেখে তুমি যদি ছবিটাকে আঁকার চেষ্টা করো, তাহলে ছবিটা কেমন হবে দেখো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সি জিরোতে জিনিসটা 0, সি ইনফিনিটিতে জিনিসটা 0। সি যখন খুব কম, সেটা সি স্কোয়ারের মতো যাচ্ছে, মানে একটা প্যারাবোলিক্যালি বাড়ছে। অর্থাৎ তুমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পিসিকে প্লট করো, এক্স অ্যাক্সিস বরাবর সিকে প্লট করো, তাহলে প্রথমে জিনিসটা হচ্ছে 0 থেকে স্টার্ট হলো। 0 থেকে স্টার্ট হয়ে প্রথম দিকটা সেটা কি হচ্ছে, প্যারাবোলিক্যালি বাড়ছে। প্যারাবোলিক্যালি বাড়ছে, কিন্তু একটা সময় পরে যখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে আরম্ভ করবে, তখন কি হবে, ওটা একটা ম্যাক্সিমাতে চলে যাওয়ার পরে ওটা তোমার আলটি আস্তে 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 এক্সপোনেনশিয়ালি ডিকে করার চেষ্টা করছে। এই হচ্ছে তোমার ছবির নেচারটা। তাহলে প্রথম দিকটা দেখো, এই জায়গাটা হচ্ছে সি স্কোয়ারের মতো, মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো। ঠিক আছে, এটা তাহলে তাহলে প্রথম দিকে সি স্কোয়ারের মতো করে বাড়ছে 0 থেকে শুরু করে, কিন্তু একটা সময় পরে সি যখন টেন্স ইনফিনিটি হয়ে যাবে, সেটা এক্সপোনেনশিয়াল দিকে করে 0 দিকে যেতে হবে। যেখানে যেটা করছে, এটা এইরকমভাবে বাড়ছে, সেটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা এক্সপোনেনশিয়াল দিকে করছে। ঠিক আছে, তাহলে এই যে একটা পার্টিকুলার স্পিড যেখানে তুমি ম্যাক্সিমাটা পাচ্ছ, তাকে বলা হচ্ছে সি মোস্ট প্রবাবল বা মোস্ট প্রবাবল স্পিড। এখানে সি মোস্ট প্রবাবলটাকে বলা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড। মোস্ট প্রবাবল স্পিডটা কি? দিস ইজ দ্য স্পিড at which
probability of finding molecules is maximum. পিসিটা প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করতে সেই প্রবাবিলিটি যখন ম্যাক্সিমাম হচ্ছে তখন যে করসপন্ডিং স্পিডটা সেটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড। আচ্ছা, এবারে এই মোস্ট প্রবাবল স্পিডটাকে যদি তুমি বের করতে চাও কি করতে হবে, যেভাবে ম্যাক্সিমাইজেশন প্রবলেম করতে হয়, পিসিকে সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে জিরো করতে হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ, তোমার প্লটটা হলো টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সি at which PC is maximum, আমি কি লিখবো, we put d dc of PC d dt of PC this has to be equal to 0, মানে PC কে সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে সেটা তোমার আলটিমেটলি 0 দেবে। ঠিক আছে, এটা তাহলে PC কে সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে একটা ম্যাক্সিমাইজেশন পাওয়ার জন্য। আর তার মানে কি দাঁড়াচ্ছে যে d dc 4 pi m over 2 pi kt to the power 3/2 c square to the power minus m c square by 2 kt, এটা করলে তোমার 0 দেবে। আচ্ছা, এবারে দেখো এই যে যখন তুমি ডেরিভেটিভ করে তুমি 0 করবে, এই যে 4 পাই m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2 টা এটা একটা কনস্ট্যান্টের মতো, তাই এই ইকুয়েশন থেকে তুমি এটাকে বাদ দিয়ে দিতে পারো। বাদ দিয়ে দিলে কি থাকছে না, তোমাকে যেটা করতে হবে d dc অফ c স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস m c স্কয়ার বাই 2 kt করতে হবে, করে এইটাকে তোমার 0 করতে হবে। আচ্ছা, এবারে দেখো এটা যখন ডেরিভেটিভ তুমি করবে, সি স্কয়ারকে সি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে প্রথমে তোমার 2c হয় e টু দি পাওয়ার মাইনাস m c স্কয়ার বাই 2kt হয়, এটা প্লাস হচ্ছে এখানে c স্কয়ার হলো, মানে এটা আমি প্রথমটা ডেরিভেটিভ করি সেখানটাকে কনস্ট্যান্ট রাখে, তারপরে যে প্রথমটাকে কনস্ট্যান্ট রাখবো সেখানটাকে ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার মাইনাস m c স্কয়ার বাই 2kt, তার সঙ্গে হচ্ছে মাইনাস mc বাই kt হলো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে এবার এই ভিতরের পার্টটা ডেরিভেটিভ করলে সি স্কয়ার ডেরিভেটিভ করলে 2c হবে, ওই 2 আর এই 2 কেটে চলে যাবে, তার মানে মাইনাস mc বাই kt থাকবে, এটা ইকুয়াল টু 0। তাহলে এবার আমি এখান থেকে কি করছি দেখো, এখান থেকে তুমি এক কাজ করো, সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কে যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকে কত, 2 মাইনাস এখানে সিটা চলে গেছে এম সি স্কয়ার বাই কেটি পড়ে থাকছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাই এখান থেকে তুমি কি করতে পারো, আইদার সি ইকুয়াল টু 0 অথবা ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটি ইকুয়াল টু 0। আচ্ছা, এটা 0 হবে কখন, যখন সিটা টেন্ডস টু তোমার ইনফিনিটি, অথবা মানে এটা তিনটে জিনিসের গুণফল, সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটি আর 2 মাইনাস এম সি স্কয়ার বাই কেটি, এই তিনটে জিনিসের গুণফলটা 0 হলে যে কোনো একটা 0 হলেই চলে, সেখানে আইদার সিটা 0 অথবা ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটি সেটা 0, অথবা 2 মাইনাস এম সি স্কয়ার বাই কেটি দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখো তুমি, আর প্রথম কথা হচ্ছে এই যে সিটা 0 আর সিটা ইনফিনিটি, আমার ছবি কি বলছে, সিটা 0 আর সিটা ইনফিনিটিতে পিসিটা 0 হয়, তার মানে এরা কিন্তু কোনোভাবেই ম্যাক্সিমাম করসপন্ড করে না, দে ডু নট করসপন্ড ম্যাক্সিমাম। আমার ছবিটা কিন্তু আঁকা আছে, ছবিটাতে আমি পরিষ্কার বুঝতে পারছি যে সি ইকুয়াল টু 0 এখন সি ইকুয়াল টু ইনফিনিটিতে পিসিটা 0 হচ্ছে, সেটা কোনোভাবেই ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করে না। তো আরেকটা সিচুয়েশন কি, আর 2 মাইনাস এমসি স্কয়ার বাই কেটি ইকুয়াল টু 0, সেখান থেকে দেখো তুমি এই এম সি স্কয়ার বাই কেটি ইকুয়াল টু তোমার 2 হয়ে গেল, এটা সিটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2 কেটি বাই এম। এবারে যেহেতু তোমার স্পিড যেহেতু সি ক্যানট বি নেগেটিভ, মানে যদি ভেলোসিটি হতো তখন নেগেটিভ হতে পারে, স্পিড যদি ক্যানট বি নেগেটিভ তাহলে দেন
দেন সি মোস্ট প্রবাবলটা হয়ে গেল কত, প্লাস রুট ওভার অফ 2kt/m অথবা রুট ওভার অফ 2RT/M। এইটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিডের এক্সপ্রেশনটা বেরোলো। ঠিক আছে? আচ্ছা, এমনিতে দেখো এটা ম্যাক্সিমা না মিনিমা বোঝানোর জন্য অঙ্কের লোকেরা কি করবে, ফার্স্ট ডেরিভেটিভ 0 হলো, তারপর সেকেন্ড ডেরিভেটিভ কষে সেটা দেখবে সেটা নেগেটিভ বেরোচ্ছে কিনা। আর আমাদের কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কষার কোনো দরকার নেই, কারণ ছবিটা আমাকে সাপোর্ট করছে। সিকট এটা তিনটে ভ্যালু পেয়েছো, সিকট 0 পেয়েছো, সিকট ইনফিনিটি পেয়েছো, সেগুলো তো সাডেনলি ম্যাক্সিমাম নয় বোঝাই যাচ্ছে ছবি থেকে, তাহলে অন্য যেটা করে থাকবে সেটাই তোমার ম্যাক্সিমা হবে। ঠিক আছে? তো দেখো আমরা মোস্ট প্রবাবল স্পিডটা কিন্তু এইরকমভাবে বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই তো মোস্ট প্রবাবল স্পিডটা? না স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে আমি কি করলাম, থ্রি ডাইমেনশনের ছবিটা আঁকলাম, সেখান থেকে মোস্ট প্রবাবল স্পিডটাকে করলাম। আচ্ছা, এবারে দেখো এই যে ছবিটা তুমি দেখছো, মানে এইখানে এই যে পিক হাইটটাকে যদি বের করতে চাই, পিক হাইটটা মানে এই যে হাইটটা কত, মানে সি ইকুয়াল টু সি মোস্ট প্রবাবলে পিসির ভ্যালু কতটা, সেটা যদি বের করতে চাই আমি কি করবো, এটা হচ্ছে হাইট অফ দ্য পিক, হাইট অফ দ্য পিক, যেটা বেসিক্যালি পিসির ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটা করতে হবে কি 4πm/2πkt⁵ এবার সি এর জায়গায় সি মোস্ট প্রবাবল লিখতে হবে, এইটা e⁻m/c মোস্ট প্রবাবল তার স্কোয়ার বাই 2kt, এটা করতে হবে, মানে সি এর জায়গায় সি মোস্ট প্রবাবল তুমি বসাচ্ছ। ঠিক আছে? তা দেখো এটা 4π, এটা তোমার দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যালো হ্যালো না স্যার। না স্যার। ঠিক আছে, মানে একটা আওয়াজ হলো, আমি ভাবলাম লিঙ্কটা কেটে গেল কিনা। ঠিক আছে, দেখো 4πm/2πkt/3/2, না তো 1 সেকেন্ড একটুখানি, 1 সেকেন্ড একটুখানি করো। হ্যাঁ দেখো, হ্যাঁ আসলে প্রচুর বৃষ্টি আরম্ভ হলো, আমি জন্য জানলাটা একটু বন্ধ করতে হবে। ওখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে, মানে যে যার জায়গায়? হ্যাঁ স্যার, ঝড় উঠেছে। হ্যাঁ স্যার, খুব ও, জোর। হ্যাঁ, এখানে হঠাৎ করে দমকা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমি সেখানেই জানলা বন্ধ করতে গেলাম। ঠিক আছে, আমার এখানে জানালাটা খোলা আছে, পরে বন্ধ করবো। দেখো 4πm/2πkt⁵ আর সি মোস্ট প্রবাবল স্কোয়ার করলে কত হবে, এটা জাস্ট 2kt/m হয়ে যাবে, কারণ সি মোস্ট প্রবাবিলিটি কিন্তু রুট ওভার 2kt/m, 2kt/m হয়ে গেল। দেখো m/2kt আছে, আবার সি মোস্ট প্রবাবল স্কোয়ার করলে একটা 2kt/m তোমার থেকে গেছে, e⁻1 হয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, দেখো এই 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 উপরটা কেটে e⁻1 হয়ে গেল, মানে 1/e হলো। আর এই 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 পার্টটা কি হচ্ছে একটু খেয়াল করো, দেখো এখানে এখানে এই এখানে 2^3/2, আমি পরে নাম্বারগুলোকে ঠিক করি, নাম্বারটাগুলোকে ঠিক করলে দেখো কি দাঁড়াচ্ছে, এটা যে 4 থাকছে একটা, একটা 2 থাকছে একটা 2^3/2 মানে
2√2 থাকছে একটা, 2^3/2 মানে 2√2 থাকছে এটা। আচ্ছা বাকি যেটা পড়ে থাকে 2টা হয়ে গেল। আচ্ছা এখানে পাই আছে, এখানে π^3/2 আছে, তাহলে একটা 1/√π আছে এটা, মানে পাই আর π^3/2 নিচে 1/√π আছে। আচ্ছা বাকি পড়ে থাকছে দেখো এখানে m/kt^3/2, এখানে kt/m থাকছে, তার মানে এখানে m/kt তার পাওয়ার একটা আর একটা উপরে হাফ থাকছে, কারণ এখানে kt/m, এখানে m/kt^3/2, m/kt থাকছে, এখানে 1/e থাকছে। অর্থাৎ তুমি যদি এই সিম্পলিফিকেশন, মানে এইটাই আমি লিখছি এখানে, সিম্পলিফিকেশন এখানে না করে দিচ্ছি। তাহলে এখানে দেখো 2 কেটে গেল, 4 আর √2 কেটে গেল, উপরে একটা জাস্ট 2√2 রয়ে গেল। তোমার এটা দাঁড়াচ্ছে একটা জাস্ট 2√2 থাকছে এখানে, 2√2 থাকছে, 1/√π থাকছে, m/kt² হাফ থাকছে, কিন্তু 1/e থাকছে। এটা মানে যেটা মোদ্দা কথা, আমি এটা এখান থেকে যে মেসেজটা দিতে চাইছি, দেখো দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু √m/t। এইটা বাকি তো কনস্ট্যান্ট সব, এটা হচ্ছে √m/t এর সঙ্গে এটা প্রপোর্শনাল, মানে m/t এর সঙ্গে প্রপোর্শনালটা এটা আমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। এরপরে আমি আরো দু একটা জিনিসপত্র পড়বো আর কি, তার জন্য। সেকেন্ড, এটা √m/t এর সঙ্গে প্রপোর্শনাল। আর এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগবে দেখো, দেখো এবারে তুমি এই যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা তুমি লিখেছিলে, এখানে একটা জিনিস আমার লেখা উচিত ছিল, যে এই যে পিসি ভার্সেস সি যখন প্লটটাকে করছো, তখন এম আর টিটাকে কিন্তু কনস্ট্যান্ট রেখেছো। এখানে কিন্তু এম সেটা তোমার ফিক্সড, আর টিটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ একটা পার্টিকুলার গ্যাস তুমি নিয়েছো, যার জন্য মাস অফ সিঙ্গেল মলিকুল উপরে ফিক্সড হয়ে গেছে, টেম্পারেচার ফিক্সড হয়ে গেছে, তার জন্য ছবিটা হচ্ছে এইটা। আচ্ছা এবারে যদি আমি একই গ্যাস নিয়েছি কিন্তু দুটো ডিফারেন্ট টেম্পারেচারে কিন্তু ছবিটাকে আঁকতে চাই, ধরো আমি এরকম একটা করছি যে একই গ্যাস, অর্থাৎ এমটা তোমার ফিক্সড, কিন্তু দুটো ডিফারেন্ট টেম্পারেচারে আমি ছবিটাকে আঁকবো। এদিকে পিসি প্লট করছো, এদিকে সি প্লট করছো। এখানে এমটা জাস্ট ফিক্সড, আর দুটো টেম্পারেচার তুমি করবে, যেখানে T2টা গ্রেটার দ্যান ধরো তোমার T1। আচ্ছা প্রথমে তুমি এই T1 টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচার, আমি একটা ছবি জাস্ট এঁকে নিলাম। ধরো না এই যে ছবিটা তুমি এঁকেছো, এই ছবিটা হচ্ছে তোমার T1 টেম্পারেচারে, একটা T1 টেম্পারেচার ছবিটা আমি এঁকে নিই। এবারে টেম্পারেচার আমি বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ালে কি হবে একটুখানি খেয়াল করো। আচ্ছা প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে টেম্পারেচার বাড়ালে সি মোস্ট প্রবাবল, যেটা মানে মানে মোস্ট প্রবাবল স্পিডটা হচ্ছে বেড়ে যাবে। তার মানে প্রথম হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার মোস্ট প্রবাবল স্পিড ইনক্রিজেস। এটা এক্সপ্রেশন থেকে তুমি বুঝতে পারছো। এক্সপ্রেশন থেকে দেখো, মাসটাকে ফিক্স রেখে যখন টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, তখন সি মোস্ট প্রবাবলটা বেড়ে যাচ্ছে। আবার এই এক্সপ্রেশনে দেখো যে হাইট অফ দ্য পিক, এটা প্রপোর্শনাল টু m/t, অর্থাৎ একটা পার্টিকুলার গ্যাসের জন্য যখন এম তোমার ফিক্সড হয়ে যাচ্ছে, তাহলে পিক হাইটটা হচ্ছে √টির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে নেক্সট যেটা, উইথ ইনক্রিজিং টেম্পারেচার, হাইট অফ দ্য পিক, এইটা কিন্তু আবার ডিক্রিজেস, এটা ডিক্রিজ। তাহলে মানে মোস্ট প্রবাবল ভ্যালুটা আগে ছিল এখানে, এইটা ছিল তোমার মোস্ট প্রবাবল ভ্যালু। এখন যে মোস্ট প্রবাবল ভ্যালুটা কি হচ্ছে, মোস্ট প্রবাবল ভ্যালুটা প্রথম যেটা দেখতে পাচ্ছ, যে এটা ডান দিকে শিফট করে যাচ্ছে। এই যে মোস্ট প্রবাবল ভ্যালুটা হচ্ছে ডান দিকে তোমার শিফট করে যাচ্ছে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, কিন্তু হাইটটা কমে যাচ্ছে।
সেটাকে যদি তুমি মাথায় রাখো তাহলে কি হবে না, এইটা এইরকম করে গেল, ওরে এইখানে হাইটটা এলো, ওরে তারপরে এটা তোমার দেখো আস্তে 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 এইরকম করে একটু দূর পর্যন্ত যাচ্ছে, দূর পর্যন্ত যাচ্ছে। তাহলে আগে যেটা ছিল T1 টেম্পারেচারে, এখন হচ্ছে T2 টেম্পারেচারে, ছবিটা হচ্ছে এরকম দেখতে। এটা ছিল T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার। এবং এর সাথে সাথে আরো কি হয়েছে দেখো, এই যে প্রথমে লোয়ার স্পিডে বা টেম্পারেচার বাড়ালে লোয়ার স্পিডে মলিকুল পাওয়ার সম্ভাবনাটা কমেছে, কারণ দেখো মানে আগে যা প্রবাবিলিটি ছিল এখন প্রবাবিলিটি কমে গেছে, আর হায়ার স্পিডে মলিকুল থাকার প্রবাবিলিটিটা বেড়েছে। তাহলে আরেকটা একটা ইম্পর্টেন্ট, যে ইনক্রিজিং টেম্পারেচার probability of finding molecules having lower speed decreases। আর টেম্পারেচার বাড়লে তো স্পিড বাড়বে, তুমি জানো টেম্পারেচার বাড়লে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়লে স্পিড বাড়বে। হ্যাঁ, তাহলে with increasing temperature probability of finding molecules having lower speed decreases, but with higher স্পিডটা তোমার ইনক্রিজেস। এটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে টেম্পারেচার যত বাড়াবে বেশি স্পিডে মলিকুল থাকার সম্ভাবনাটা বাড়বে, কম স্পিডে মলিকুল থাকার সম্ভাবনাটা কমবে। এটা আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ না টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, এবং সেটা সবসময় 1। হ্যাঁ, সেইটা কিন্তু সবসময় তোমার কনস্ট্যান্ট থাকে। তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ remains constant and it is equal to 1। মানে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা দেখো, প্রথম দিকে এরিয়াটা কমে যাচ্ছে, পরের দিকে এরিয়াটা বাড়ছে, এমন ভাবে হবে যাতে করে টোটাল এরিয়াটা সেটা সবসময় কনস্ট্যান্ট। কারণ টোটাল এরিয়াটা তোমার টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, আর ম্যাথমেটিক্যালি টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। এই জন্য তুমি দেখতে পাচ্ছ যে এরিয়া আন্ডার দ্য কার্ভ রিমেন্স কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি মাথায় রাখবে। তাহলে দেখো, তাহলে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যখন তুমি ছবি আঁকছো, তাহলে ছবির নেচারটা হচ্ছে এরকম। আর এবারে এইখানে একটা জিনিস দেখো, যে যদি তোমার টেম্পারেচারটা বাড়াতে বাড়াতে টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, তখন কি হবে? তখন যেটা দাঁড়াবে দেখো, এই যে হাইটটা কমতে 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 এর অ্যালাউন্ডটা সি অ্যাক্সিস হয়ে যাবে। তার মানে এটা ইম্পর্টেন্ট যে এটা এই ছবি থেকে পরিষ্কার যে when temperature tends to infinity, then the curve will be along the সি অ্যাক্সিস, মানে হরাইজন্টাল অ্যাক্সিস। আর উল্টো দিকে যদি টেম্পারেচার কমাতে থাকো, তাহলে হায়ার টেম্পারেচারে ছবিটা এরকম ফ্ল্যাট, যখন টেম্পারেচার কমাচ্ছ আরো পিকড হচ্ছে, আরো টেম্পারেচার কমাচ্ছে, আরো টেম্পারেচার কমাচ্ছে, তাহলে when temperature tends to 0 Kelvin, তখন কি হবে? Then the curve will be along the vertical axis, মানে পিসি অ্যাক্সিস। দেখো, তাহলে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে যদি তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করো, তাহলে ছবির নেচারটা কিভাবে পাল্টাচ্ছে এবং তার যে এক্সপ্লেনেশন গুলো, এটা পরিষ্কার। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে কি? না স্যার, বুঝেছি। বুঝেছো তো? মানে সত্যি সত্যি বুঝেছো নাকি যা আমাকে বলার জন্য বলছো বুঝেছো? হ্যাঁ, না স্যার, বুঝেছি। পরিষ্কার। আচ্ছা, এবারে এইটা যদি বুঝে থাকো, তাহলে নেক্সট ছবিটা তুমি অটোমেটিক্যালি তৈরি করতে পারবে। আমি এর আগেটা যেটা হচ্ছে ফিক্স গ্যাস নিয়েছি, কারণ এমটা ফিক্স, টেম্পারেচারটা আলাদা। এবারে যদি আমি উল্টোটাকে করতাম, যে টেম্পারেচারটা ফিক্সড, মাসগুলো আলাদা, তখন তোমার জিনিসটা কেমন হবে? মানে আমি আরেকটা ছবি আঁকার চেষ্টা করছি, যেখানে টেম্পারেচারটা আমি ফিক্স করে দেবো, জাস্ট মাসগুলো পাল্টাবে। এখানে আমি যেটা করছি, টিটাকে ফিক্স করছি,
আর ধরো দুটো মাস কনসিডার করছি M2, আগে একটা T2 গ্রেটার দেন T1 লিখে দিতে হবে। এবারে M2টা ধরে নাও তোমার গ্রেটার দেন M1। আচ্ছা, M1 মাসের জন্য প্রথমে একটা ছবি এঁকে নিলাম। এইটা হচ্ছে M1 মাসের জন্য আমি ছবিটা আঁকছি। আচ্ছা, এবারে দেখো যখন মাসটা বাড়াচ্ছো তুমি, এই যে সি মোস্ট প্রবাবল এক্সপ্রেশনে কি দেখতে পাচ্ছ, এটা √2kT/m। টেম্পারেচার বাড়ালে সি মোস্ট প্রবাবল বাড়ে, কিন্তু মাস বাড়ালে সি মোস্ট প্রবাবলটা কমে। তাহলে উইথ ইনক্রিজ ইন মোলার মাস বা মাস যাই বলো, উইথ ইনক্রিজ ইন মোলার মাস সি মোস্ট প্রবাবল যেটা, এটা কিন্তু এখন ডিক্রিজ করবে। আগেরটা ইনক্রিজ করছে, এখন ডিক্রিজ করবে। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে উইথ ইনক্রিজ ইন মোলার মাস হাইট অফ দ্য পিক সেটা ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে? দেখো হাইট অফ দ্য পিকটা কি হচ্ছে, দেখো হাইট অফ দ্য পিক হচ্ছে তো √m/t এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে m যদি বাড়ে তাহলে হাইট অফ দ্য পিক কিন্তু ইনক্রিজ করছে। এটা এটা তাহলে দেখো, তাহলে পিকটা হচ্ছে তোমার বাঁদিকে সরলো। আগে যেটা পিকটা তোমার এখানে ছিল, এখন পিকটা বাঁদিকে সরলো। এই যে পিকটা তোমার এদিক থেকে এদিকে সরেছে। আগে যেমন টেম্পারেচার বাড়িয়েছিলে তুমি, পিকটা হচ্ছে এদিক থেকে এদিকে সরেছে, এখন কিন্তু পিকটা বাঁদিকে সরেছে এবং হাইটটা তোমার বেড়ে গেছে। এটাকে মাথায় রেখে ছবি আঁকলে কি হবে, তাহলে এইটা তোমার এইখান থেকে তোমার আরো খারাপভাবে উঠলো, হাইটটা বাড়লো, বেড়ে সেইটা আরো র্যাপিডলি জিরোর দিকে যেতে হবে, কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যাকচুয়ালি তোমার 1 হতে হবে। এইটা হচ্ছে M2 মাসের জন্য। হ্যাঁ, এখানে M2টা গ্রেটার দেন M1। ঠিক আছে, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে মাস বাড়ার সাথে সাথে তোমার ওই লোয়ার স্পিডে থাকা মলিকুলের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। তাহলে উইথ ইনক্রিজ ইন মোলার মাস probability of finding molecules having lower speed increases and that of higher speed decreases। একটু মোটামুটি বেশি স্পিড নিয়েছো, তখন মাস কম তখন যতটা প্রবাবিলিটি, মাস বেশি হলে প্রবাবিলিটি তোমার কমে যাচ্ছে। মানে অবভিয়াসলি একটা মাস যখন বেড়ে যাবে তখন তো মলিকুলগুলো অবভিয়াসলি স্লোলি মুভ করবে। তাই হয়েছে, তো মাস যখন বাড়াচ্ছে তখন লোয়ার স্পিডে মলিকুল পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, হায়ার স্পিডে মলিকুল পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তোমার কমে যাচ্ছে। এটা আচ্ছা, এবারে তুমি ধরো দুটো গ্যাসকে তুমি নিচ্ছ, একটা ধরো তুমি অক্সিজেন গ্যাস নিচ্ছ আর ধরো হাইড্রোজেন গ্যাস নিচ্ছ। তো অক্সিজেন হাইড্রোজেন গ্যাস কম্পেয়ার করলে কোনটা অক্সিজেনের জন্য হবে কোনটা হাইড্রোজেনের হবে তুমি এটা পরিষ্কার বুঝতে পারছো। আর এবারে ওইটা যে বলার মানে হয় না, জাস্ট যখন মাসটা মোলার মাসটা আর কি টেন্ডস টু 0, দেন দ্য কার্ভ উইল বি অ্যালং সি অ্যাক্সিস। আর মাসটা যখন টেন্ডস টু ইনফিনিটি, then the curve will be along vertical axis। এইটা অ্যাকচুয়ালি পরীক্ষায় ঠিক আসে না, কেননা মাসটা তুমি তো মানে এটা হলো মলিকুলার স্পিড ডিস্ট্রিবিউশন, যেহেতু সবচেয়ে হালকা যে গ্যাসটা তুমি পাও সেটা হচ্ছে হাইড্রোজেন।
হ্যাঁ, তার থেকে তো আর মাস তুমি কোনোভাবে কমাতে পারবে না। সেখানে এক্ষেত্রে এই মানে মাসটা টেন্ডস টু 0 হলে কি হবে তার জাস্ট মানে থাকে না। অর্থাৎ মাসটা টেন্ডস টু ইনফিনিটি তবু তার একটা মানে থাকে যে ঠিক আছে আমি হয়তো অনেক কম একটা কমপ্লেক্স কম্পাউন্ড একটা কনসিডার করলাম যার মাসটা অনেকটা বেশি। অবভিয়াসলি সে একটা গিভেন টেম্পারেচারে লোয়ার স্পিডেই তার থাকবে। সেগুলো ঠিক আছে। আদারওয়াইজ ঠিক আছে মানে যখন এক্সপ্লানেশনটা করছো তাহলে প্রত্যেকটা পয়েন্ট যেমন টেম্পারেচার ভেরিয়েশনটা তুমি দেখেছো যেমন করো তেমন মাস ভেরিয়েশনটাও একই রকমভাবে করতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমার টেম্পারেচার ভেরিয়েশন, কার্ভের টেম্পারেচার ভেরিয়েশন। টেম্পারেচার ভেরিয়েশন এটা হচ্ছে মাস ভেরিয়েশন। মাস মানে এখানে একটা মলিকুলের মাসও তুমি বলতে পারো আর মোলার মাসগুলো তুমি বলতে পারো। ও এটা একটা জিনিস লেখা হয়নি, এখানে লেখা উচিত ছিল যে এখানে বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ রিমেন্স কনস্ট্যান্ট, এটা বলে দেওয়া উচিত ছিল। বাট এরিয়া আন্ডার দ্য কার্ভ রিমেন্স কনস্ট্যান্ট এবং যেটা ইকুয়াল টু তোমার 1, কারণ এরিয়ার আন্ডার দ্য কার্ভ টোটাল প্রবাবিলিটি ডিফারেন্স করে সেটা তোমার অ্যাকচুয়ালি 1। তাহলে এটা পরিষ্কার বুঝতে পেরেছো? ঠিক আছে, হচ্ছে এটা এটা হ্যাঁ ঠিক স্যার। আছে। আচ্ছা, এবারে আমি দু একটা অঙ্ক করবো। প্লটের ব্যাপারটা বোঝা গেল। এবার এখান থেকে আমি দু একটা অঙ্ক করতে চাইছি। অঙ্ক হচ্ছে ধরো এখান থেকে না তুমি অনেক কিছু ক্যালকুলেট করতে পারো। এক হচ্ছে যে টোটাল প্রবাবিলিটি 1 হচ্ছে সেটা তোমাকে দেখাতে বললো। তাহলে আমি বললাম যে যে আহ, আহ, মানে টোটাল প্রবাবিলিটি যদি ক্যালকুলেট করতে হয় তাহলে টোটাল প্রবাবিলিটি ফর্মুলাটা কি হবে? দেখো পিসিডিসিটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য সি অ্যান্ড সি প্লাস ডিসি। এইটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে ইনফিনিটি, কারণ স্পিডটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এইটা ইন্টিগ্রেট করলে তাহলে টোটাল প্রবাবিলিটি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাবে কিনা হয়। এক মিনিট, নাম্বার এক সেকেন্ড নাম্বারটা একবার লক করে দিই। ঝড়টাই হচ্ছে, বৃষ্টিটা এখন আমার অতটা হচ্ছে না। টোটাল প্রবাবিলিটি হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি পিসিডিসি। তাহলে পিসিডিসিটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। তাকে যদি তুমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করো তাহলে টোটাল প্রবাবিলিটি তুমি পাবে। তাহলে প্রথমেই এটা লেখাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে একটা ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি পিসিডিসির এক্সপ্রেশনটা তুমি বসাবে 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার এ টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। এটা আমি পিসিডিসির এক্সপ্রেশনটাকে বসালাম। আচ্ছা, 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2টা তুমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও। ইন্টিগ্রাল 0 থেকে তোমার ইনফিনিটি হলো সি স্কোয়ার হলো ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি হলো ইন্টু ডিসি হলো। এটা আচ্ছা, এবারে দেখো তুমি এক কাজ করো যে এটা খুব ইম্পর্টেন্ট, একটু শিখে নাও যে লেট
এম সি স্কোয়ার বাই 2kt, এটাকে তুমি এক্স ধরবে, মানে এক্সপোনেনশিয়াল এই যে পুরো যে পার্টটা থাকবে সেটা তুমি এক্স ধরবে। তাহলে এক্স ধরলে এখান থেকে তুমি আহ, যেটা মানে যে জিনিসগুলো দরকার আর কি, তুমি ধরো সি স্কোয়ারটা এখান থেকে পেয়ে যাবে হচ্ছে 2kt/m × x। তাই সি স্কোয়ারটা পরে বসাতে হবে, সেটা একটা পার্ট। আর একটা দেখো, যদি তুমি এখান থেকে এই mc/kt × dc, সেটা তো dx, মানে যদি এটাকে ডেরিভেটিভ করো তাহলে উপরটা হয়ে যাবে 2mc, 2 কেটে গেল, তাহলে mc/kt × dc, সেটা হচ্ছে dx। তাহলে dcটা যদি তুমি করো তাহলে kt/mc × dx, তাহলে kt/m, সি এর জায়গায় তুমি বসাচ্ছ কত, √2kt/m × dx। এটা কত হয়ে যাচ্ছে দেখো, এখানে এখানে তোমার হয়ে যাচ্ছে 1 মানে √, ঠিক করলাম তো, এখানে সি এর জায়গায় বসালে হচ্ছে √2kt/m, আর একটা এক্স ছিল গো, এই যে এখানে যখন মানে এটা কি হচ্ছে kt/mc × dx, kt/mটা যেমন আছে আছে, সি এর জায়গায় তুমি বসাচ্ছ কি এখান থেকে √2kt/m × x × dx এইটা। তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো, তোমার যদি কেটে কুটে নাও তুমি, তাহলে তোমার x⁴ মানে √√, যদি করো তুমি, তাহলে নিচে একটা √m থাকবে, √2 থাকবে, √kt/2m থাকছে, একটা √x থাকছে, dx থাকছে। দেখো তো এটা √kt, মানে এটা এখানে কি হচ্ছে, এখানে √2 থাকছে একটা, √m থাকছে এখানে নিচে একটা, √2m থাকছে। আর এখানে কেটি আর √kt কেটে কি উপরে একটা √kt থাকে, √kt/2m √x × dx, এটা হলো এটা। আরেকটা জিনিস একটুখানি এখানে বলে নেওয়া দরকার, যে যখন তুমি ডেফিনাইট ইন্টিগ্রেশনে এরকম লিমিট চেঞ্জ করবে, ভেরিয়েবল চেঞ্জ করবে, তখন লিমিটটাও চেঞ্জ হবে। দেখো সি যখন 0, তখন এক্সও তোমার 0 হচ্ছে, আর সি যখন ইনফিনিটি, তখন এক্সও তোমার ইনফিনিটি হচ্ছে। এটা সেটাকে মাথায় রেখে করো, 4πm/2πkt⁵ ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, সি স্কোয়ারের জায়গায় হচ্ছে 2kt/m × x e⁻mc²/2kt × -x হলো। আর ডিসির জায়গায় তুমি পাচ্ছ হচ্ছে √kt/2m √x × dx, এটা হলো। তাহলে জাস্ট আমি এই জিনিসগুলো বসিয়ে দিলাম। তাহলে এবারে 4πm/2πkt⁵ এখানে একটা 2kt/m আছে, এখানে একটা √kt/2m আছে। তাহলে ইন্টিগ্রেশনটা আলটিমেটলি কোন জায়গায় রয়ে গেল, ওই x⁴ এটা -½ হতো গো, এক সেকেন্ড, এটা একটু ভুল করেছি, √x না, এটা তো নিচে আছে, x⁴ -½ 1/√x বেসিক্যালি, এটা এক্সটা তো উপরে আছে না, আমি এমন ভাবে এটাকে নিচে মতো মনে হচ্ছে, এটা x⁴ মানে 1/√x আর কি দাদা, বা x⁴ -½ x⁴ -½ তা দেখ, এখানে x আছে আর x⁴ -½ আছে, তাহলে এটা কত হলো, x⁴½ হলো, e⁻−x হলো, dx হলো। আচ্ছা এইটাকে আবার তুমি লেখো 4π, আমি এই সিম্পলিফিকেশন করে একবারে শেষে করে দেবো, 4πm/2πkt⁵ 2kt/m √kt/2m ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি। আমি এটাকে লিখছি কেমন করে দেখে, x⁴ 3/2 -1 e⁻−x dx। অর্থাৎ এইটা হয়ে যাবে 4πm/2πkt⁵ 2kt/m √kt/2m, এটা হচ্ছে তোমার গামা 3/2, আর গামা 3/2 এর ভ্যালু হচ্ছে তোমার 1/2 × √π m/2πkt⁵ 3/2 × 2kt/m
এম রুট ওভার অফ কেটি বাই টোয়াইস এম, আর এর ভ্যালু হচ্ছে হাফ ইন্টু রুট ফাইভ এটা। এবারে সব সিম্পলিফিকেশন গুলো করো, করে দেখো 1 হয়ে যাচ্ছে। দেখো এখানে খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এখানে একটা রুট পাই, এখানে পাই, তাহলে পাই টু দি পাওয়ার 3/2, এখানে নিচে পাই টু দি পাওয়ার 3/3 আছে, কেটে গেল। এখানে রইল এম বাই 2 টু দি পাওয়ার 3/2, আর এইটা করে দেখো 2 কেটি বাই এম, আর এইটা যদি তুমি, আচ্ছা এখানে এই 2, মানে এখানে দেখো খেয়াল করে, এখানে 2 আর √2, এই 2 এর সঙ্গে একটা 4 কেটে গেল, একটা 2 হলো, 2 আর √2 কেটে গেলে √2 হলো। তারপরে এখানে √2 রুট ওভার অফ 2 কেটি বাই এম ইন্টু 2 কেটি বাই এম, তার মানে 2 কেটি বাই এম টু দি পাওয়ার 3/2, আর এখানে এম বাই 2 কেটি টু দি পাওয়ার 3/2, সব কেটে কুটে গেল, কেটে কুটে গিয়ে উত্তর তোমার 1 হয়ে গেল। আচ্ছা এবারে এইখানে এই যে এই রকম এক্সপ্রেশনটাকে আমি গামা 3/2 লিখেছি, এটা কিভাবে, তার জন্য আমি ওই আগের দিনে বলে দিয়েছিলাম, যে আগের দিন আসলে তাদের জন্য বলছি, যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এইটাকে না গামা এন বলে। এটা হচ্ছে মানে উচ্চারণটা হচ্ছে গামা এন, গামা এন মানে এটা গামা ফাংশন। ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটাকে বলা হয় গামা এন। তাহলে এই ফর্মুলাটা তুমি মনে রাখবে। তাহলে এই ফর্মুলাতে ফেলার জন্য তুমি x টু দি পাওয়ার n মাইনাস 1 করবে। এখানে কি করবে, x টু দি পাওয়ার হাফটাকে দিচ্ছে x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স যদি গামা n হয়, তাহলে এইখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো দিস ইজ গামা 3/2। এটা প্রথমে লিখলাম। আচ্ছা তারপরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে গামা n প্লাস 1টা সবসময় n গামা n হয়, এইটা। তাহলে গামা n প্লাস 1টা হচ্ছে n গামা n হয়, এইটা তোমার n ফ্যাক্টোরিয়ালের সঙ্গে সমান হবে when n is পজিটিভ ইন্টিজার। আদারওয়াইজ দিস ইজ দ্য রেকারশন রিলেশন, গামা n প্লাস 1টা হচ্ছে n গামা n। তাহলে গামা 3/2 যখন তুমি করছো, গামা 3/2 মানে কত, গামা হাফ প্লাস 1, গামা হাফ প্লাস 1, তখন সেটাকে লিখতে হবে কত, হাফ গামা হাফ। এবারে গামা হাফের ভ্যালু কত, যেটা হবে যে গামা 1 এর ভ্যালু তোমার আলটিমেটলি 1 হবে, আর গামা হাফের ভ্যালু এটা বের করা যায়, এটা হচ্ছে তোমার √π হবে, এইটা। তাহলে এইটুকু ইনফরমেশন তোমাকে জানতে হবে। তো দেখো যখন গামা 3/2 এর ভ্যালু যখন আমি বের করছি, গামা 3/2 মানে হচ্ছে গামা হাফ প্লাস 1, তাহলে হাফ গামা হাফ হলো, এই যেখানে তোমার হাফ গামা হাফ হতো, আর গামা হাফের ভ্যালু কিন্তু √π, তার মানে হাফ √π হলো, বসালাম, বৈশিষ্ট্য টোটাল প্রবাবিলিটি প্রমাণ পেয়ে গেল। তাহলে এই যে অঙ্কটা আমি করলাম, এই পার্টিকুলার টাইপের অঙ্কই তোমাকে করতে হবে, ঠিক আছে। আমি আগের দিনে এই টাইপের অঙ্ক দুটো করতে হয়েছিল আমাদেরকে, হ্যাঁ, মানে গামা ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন আমাকে দুটো করতে হয়েছিল। তার আগের দিন আসলে তাদের জন্য আবার ফর্মুলাটা আমি বলে দিলাম, সেই ফর্মুলাটা মেমোরাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, মানে এমনি ফাইনাল ইন্টিগ্রেশনের উত্তর মনে রাখা তোমার পক্ষে সম্ভব নয়। আর পরীক্ষা যে টাইপের নম্বর দেবে, তুমি যে একদম সেই ফার্স্ট প্রিন্সিপাল থেকে কষবে সেটা না, তোমাকে এরকম একটা ফর্মে সাজিয়ে নিতে হবে। আর এই গামা ফাংশন নিয়ে যে আমি যে ইনফরমেশনটা দিয়ে রাখলাম, সেই ইনফরমেশনটা বারবার মাথায় রাখবে। আসলে এই টাইপের ইন্টিগ্রেশন 15-20 বার করতে হবে। তুমি করছি যখন তুমি দেখতে পাই, তো একবার করলাম, আগের দিন আমি 2বার করেছিলাম, এগুলো বারবার করতে করতে তোমার অটোমেটিক্যালি ব্যাপারটা অভ্যাস হয়ে যাবে। কিন্তু স্টিল এবার আমি মানে আরেকবার করে বলে দিলাম, ঠিক আছে। দেখো তাহলে এটা বুঝতে পেরেছো, এই অঙ্ক সমেত পুরো জায়গাটা বুঝতে পেরেছো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট চলো, ধরো আমি অ্যাভারেজ স্পিডটাকে বের করতে চাইছি, অ্যাভারেজ স্পিডটা বের করতে চাইছি ইন থিওরি। আর অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হবে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, যার অ্যাভারেজ বের করছো সেইটা ইন্টু পিসিডিসি।
ধরো সি এর অ্যাভারেজ বের করছে মানে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি পিসিডিসি, সি স্কয়ারের অ্যাভারেজ বের করলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি স্কয়ার পিসিডিসি এন্ড সো অন এরকম ভাবে তোমার চলবে। তাহলে প্রথম ফর্মুলাটা তোমাকে লিখতে হলো প্রথমে, তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি এটা 4 পাই m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2 সি স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস m সি স্কয়ার বাই 2kt ইনটু ডিসি। তাহলে তুমি এখানে 4 পাই m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2 নাও, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি কিউব ই টু দি পাওয়ার মাইনাস m সি স্কয়ার বাই 2kt ইনটু ডিসি। আর ঠিক আগের মতোই সবসময় আমি আরেকটা ভালো করে দিচ্ছি, লেট m সি স্কয়ার বাই 2kt সেইটা ইকুয়াল টু তোমার x। তাহলে এখান থেকে m সি বাই kt ইনটু ডিসি ইকুয়াল টু dx। তাহলে আমি এখান থেকে না একবারে সি ডিসিটাকে বের করে নিই, kt বাই m ইনটু dx এটা করছি। আর এখান থেকে সি স্কয়ার তো বোঝাই যাচ্ছে, সি স্কয়ারটা হচ্ছে 2kt বাই m ইনটু x সেটা। আর এইটুকু একটুখানি বলে নিই, সি যখন তোমার 0 তো x যখন 0, সি যখন ইনফিনিটি তো x ইনফিনিটি। তো সেটাকে মাথায় রেখে তুমি তাহলে এক কাজ করো, 4 পাই লিখলে m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি। আচ্ছা এটা সি কিউবটাকে তুমি সি স্কয়ার আর সিতে ভাগ করে নাও। তাহলে সি স্কয়ার পার্টটাকে লিখলে প্রথমে 2kt বাই m ইনটু x হলো, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস x আছে, আর বাকি রইল সি ডিসিটাকে একবারে লিখে দাও kt বাই m ইনটু dx। মানে আমি সি কিউবটাকে এই সি স্কয়ার, যেখানে সি স্কয়ারটা হচ্ছে 2kt বাই m ইনটু x, আর একটা থাকবে সি ডিসি, এই সি ডিসিটাকে লিখছো kt বাই m ইনটু dx এইটা। তাহলে 4 পাই m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2 এক্ষেত্রে 2kt বাই m আর একটা kt বাই m ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি দেখো x ই টু দি পাওয়ার মাইনাস x dx এটা আছে। এবারে তাহলে তুমি বসালে 4 পাই m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2 2kt বাই m হলো, kt বাই m হলো, এটা ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x স্কয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস x dx। ওই জাস্ট এই ফর্মুলাতে যেহেতু x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস x dx ছিল, সেখানে আমি n মাইনাস 1 এই ফর্মটাকে নিয়ে এসেছি। তো সেটা কত হচ্ছে 4 পাই m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2। আমি চাইলে সিম্পলিফাইটা করে দিতে পারতাম, আমি আর সিম্পলিফাই করার জন্য সময়টাকে নষ্ট করা বা আমি ওই মাথাটা খাটাতে চাইছি না। তাহলে এইটা হয়ে যাবে কত গামা 2। হ্যাঁ, আচ্ছা এবারে গামা 2 এর ভ্যালু দেখো এই ফর্মুলা অনুযায়ী গামা 2 এটা একটা ইন্টিজার, তো তাহলে গামা 1 প্লাস 1 থাকে, 1 ভাগ করে 1 ভাগ করে মানে 1, তার মানে গামা 2 এর ভ্যালু বেসিক্যালি তোমার 1। তো সেটা এটা তোমার 1 যদি বসিয়ে দাও তাহলে 4 পাই m ওভার 2 পাই kt টু দি পাওয়ার 3/2 2kt বাই m ইনটু kt বাই m ইনটু এটা তোমার 1। আচ্ছা আর এবার তুমি সিম্পলিফাইটা করো, হ্যাঁ সব কেটে কুটে দাও, কেটে কুটে দিয়ে তোমার সি অ্যাভারেজটা বেরোবে রুট ওভার অফ 8 kt বাই পাই m অথবা রুট ওভার অফ 8 rt বাই পাই ইনটু ক্যাপিটাল M। তুমি করে দেখতে পারো, ধরো তোমার নাম্বারটা খেয়াল করো, নাম্বারটা এখানে 2 টু দি পাওয়ার 3/2 আছে, এখানে 2 আছে, তাহলে নিচে একটা রুট 2 রয়ে গেল, তাহলে 4/√2 হলে কত হবে 2√2 মানে রুট ওভার 8 এইটা। আচ্ছা কেটি দেখো উপরে যে কেটি তার স্কয়ার আছে, নিচে কেটি টু দি পাওয়ার 3/2 আছে, উপরে একটা কেটি থাকবে। আচ্ছা পাই দেখো উপরে একটা পাই আছে, নিচে পাই টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে নিচে একটা রুট পাই থাকবে। আর m দেখো এখানে m টু দি পাওয়ার 3/2 আর m মিলে হচ্ছে m স্কয়ার, তাহলে নিচে একটা 1/√n থাকবে, তার মানে রুট ওভার 8 কেটি বাই পাই m। আর উপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে কত রুট ওভার 8 rt বাই পাই m। দিস ইজ দ্য অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে
হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি জাস্ট সি স্কোয়ারের অ্যাভারেজ আমি বের করছি। আগে সি এর অ্যাভারেজ বের করেছিলাম, এখন সি স্কোয়ারের অ্যাভারেজ বের করছি। এটা কি করব? দেখো, সি স্কোয়ার অ্যাভারেজ বের করলে সেই ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, যার অ্যাভারেজ বের করছে সেইটা ইন্টু পিসিডিসি, এটা। তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি 4 পাই এম ওভার টুয়াইস পাই কেটি টু দি পাওয়ার 3/2। সি স্কোয়ারের জায়গা তুমি বসাচ্ছ, সরি, মানে এখন এখন তো মানে আসলে আমি মানে 4 পাই এম ওভার 2 পাই কেটে 3/2, অলরেডি সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার মিলে হচ্ছে সি টু দি পাওয়ার 4 একবারে করে দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। দেখো এই যে 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 তোমার বাইরে চলে এলো, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি, এরকম হলো এটা। এবার আবার ওই একই রকম লেট এম সি স্কোয়ার বাই 2 কেটি, সেটা তোমার এক্স, সেখান থেকে তুমি জাস্ট ডিসিটাকে বের করে নাও, মানে ঠিক আছে, মানে এম সি বাই কেটি ইন্টু ডিসি, সেটা হচ্ছে তোমার ডিএক্স। এটা ডিসিটা হয়ে গেল কেটি বাই এম, নিচে সি উপরে ডিএক্স, তাহলে কেটি বাই এম রুট ওভার অফ 2 কেটি এক্স বাই এম, সিটা হচ্ছে এইটা ইন্টু ডিএক্স হলো। তাহলে ওই তোমার যেটা দাঁড়াচ্ছিল রুট ওভার অফ কেটি বাই টোয়াইস এম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। একে দেখো, এই প্রথম কেসটায় এখানে যেমন লিখেছিল না তোমার ডিসিটা হচ্ছে রুট ওভার অফ কেটি বাই টোয়াইস এম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স, সেটা এখানে করলাম রুট ওভার অফ কেটি বাই টোয়াইস এম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স, এটা হচ্ছে তোমার ডিসিটা হলো। আর ঠিক আছে, সি তো এখান থেকে তুমি বের করে ফেলতে পারছো, বা সি স্কোয়ারটা রুট মানে 2 কেটি বাই এম, মানে সি স্কোয়ারটা হচ্ছে তোমার 2 কেটি বাই এম ইন্টু এক্স, এটা তোমার লাগবে। আর লিমিটে হচ্ছে সি যদি তোমার 0 হয় তো এক্স তোমার 0, সি যদি ইনফিনিটি হয় এক্স তোমার ইনফিনিটি। তো ভালো, তো চলো 4 পাই এম ওভার টোয়াইস পাই কেটি টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এই পার্টটা হচ্ছে কি তোমার মানে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 ইন্টু ডিসি, এটা যখন তুমি করবে তাহলে লিমিটটা 0 থেকে ইনফিনিটি যেমন আছে আছে, সি টু দি পাওয়ার 4 এর জায়গায় তুমি এখন বসিয়ে দিচ্ছ 2 কেটি বাই এম তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো। আর ডিসির জায়গায় তুমি বসাচ্ছ রুট ওভার অফ কেটি বাই টোয়াইস এম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স, এটা। তাহলে জাস্ট নাম্বারগুলো বাইরে বের করে দাও, মানে কনস্ট্যান্টগুলোকে। এটা তো বাইরে অলরেডি ছিল, তার সঙ্গে 2 কেটি বাই এম তার স্কোয়ার একটা এলো, রুট ওভার অফ কেটি বাই টোয়াইস এম একটা হলো, তারপরে এলো ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে যা আছে আছে 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2, 2 কেটি বাই এম তার স্কোয়ার হলো, রুট ওভার অফ কেটি বাই এম হলো, এটা হয়ে যাচ্ছে একদম মানে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 5-এর 2টা 3-এর 2টা 5-এর 2 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে, তাহলে গামা 5/2 হবে 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 কেটি বাই এম তার স্কোয়ার হলো, রুট ওভার অফ কেটি বাই এম হলো, আর এটা হয়ে গেল তোমার গামা 5/2, গামা 5/2। আচ্ছা, ওই রেকারশন রিলেশন যেটা আছে সেখান থেকে গামা 5/2 এর ভ্যালু তোমাকে বের করতে হবে। 2 কেটি বাই এম তার স্কোয়ার রুট ওভার অফ কেটি বাই এম, তাহলে এটা হয়ে যাবে কত 3/2 ইন্টু হাফ ইন্টু
√5 মানে ব্যাপারটা কিভাবে আসছে দেখো, এই যে ফর্মুলা গামা n প্লাস 1টা হচ্ছে n গামা n, তো তাহলে গামা 5/2 মানে কত, গামা 3/2 প্লাস 1, এটা হবে 3/2 গামা 3/2, আবার গামা 3/2টা কত, হাফ গামা হাফ, গামা হাফের ভ্যালু কত √5, এবার 3/2 ইন্টু 1/2 ইন্টু তোমার √5, তাহলে এবার বসাও, বসিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে 3kT/m তোমার অ্যান্সার বেরোবে। তুমি সিম্পলিফিকেশনটা করে দাও, করে নিয়ে দেখো তোমার বেরোচ্ছে হচ্ছে 3kT/m, দিস ইজ দ্য অ্যান্সার। 3kT/m এটা হচ্ছে অ্যান্সার। সব দেখবে কেটে কুটে যাবে, হ্যাঁ, এখানে পাই টু দি পাওয়ার 3/2, এখানে পাই আর √5 মিলে পাইটা কেটে তোমার চলে গেল। এবারে তুমি দেখো এখানে m/kt টু দি পাওয়ার 3/2, এখানে √KT/m হয়ে গেলে তাহলে অ্যাকচুয়ালি একটা রুট কেটে গিয়ে জাস্ট m/kt রইল, তার সঙ্গে এখানে এই KT/m একটা কেটে গেল আর বাকি KT/m একটা আমার রয়ে যাবে। আর নাম্বারটা দেবে এখানে 1 2 2 প্লাস 2 আর 2, এখানে 2 স্কয়ার, এটা তোমার কেটে যাচ্ছে। এখানে তোমার আছে হচ্ছে এদিকে কোথায় গেল, 1 মিনিট, একটা কথা একটা গন্ডগোল করেছি, এখানে এইখানে এইটা এই 2টা লিখতে ভুলে গেছি, হ্যাঁ, এখানে একটা 2 আছে, 2 আছে 2 আছে 2 আছে, কারণ এই √2 নাহলে কাটবে না, হ্যাঁ, এই 2টাকে লিখতে ভুলে গিয়েছিলাম পরের লাইনটা, এটা করে দেখবে আলটিমেটলি 3kT/m হলো, অথবা তুমি এটাকে বলতে পারো 3RT/M, তাহলে সি স্কয়ার অ্যাভারেজটা তুমি এখানে বের করে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 3টে অঙ্ক আমি করলাম, একই রকমের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ইনভলভ হচ্ছে, তাহলে এই টাইপের ইন্টিগ্রেশন এটা গামা ফাংশনকে ব্যবহার করে তোমাকে করতে হবে। তাহলে কিভাবে ইন্টিগ্রেশন গুলো হচ্ছে তুমি একটা যদি খুব ভালো করে বুঝে নাও, পরের গুলো কিন্তু তুমি সেই রকম ভাবে করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার এইখান থেকে দেখো দুটো জিনিস তুমি বের করতে পারছো, সেটা হচ্ছে রুট মিন স্কয়ার স্পিড, সিআরএমএসটা কত, এইটা তো বেসিক্যালি সি স্কয়ার অ্যাভারেজ যেটা তার স্কয়ার রুট, মানে রুট অফ মিন অফ স্কয়ার অফ স্পিড, তা সি স্কয়ার অ্যাভারেজ মানে কি মিন অফ স্কয়ার অফ স্পিড, তার রুট নিচ্ছে, সেটা আরএমএস স্পিড হচ্ছে, যে আরএমএস স্পিডটা কত হবে √অফ 3kT/m বা √অফ 3RT/M, এইটা। তাহলে দেখো এখান থেকে কতগুলো জিনিস, সেটা হচ্ছে যে আমি অলরেডি সি আরএমএসটা পেয়েছি √অফ 3kT/m, সি অ্যাভারেজটা বের করেছিলাম √অফ 8kT/m, আর সি মোস্ট প্রবাবলটা হচ্ছে √অফ 2kT/m। তাহলে আমি যদি সি আরএমএস ইজ টু সি অ্যাভারেজ ইজ টু সি মোস্ট প্রবাবলটাকে করি, সেটা কি বেরোবে না √3 ইজ টু √অফ 8/π ইজ টু √2, এটা। বা তুমি যদি 1 এর রেসপেক্টে থাকে বা শেষটাকে যদি 1 বলো, তাহলে √অফ 3/2 ইজ টু √অফ, এটা চলে গেলে 2/√5 হয়ে যাবে, তাহলে একবারে 2/√5 ইজ টু 1, এটা। আচ্ছা, এবারে তুমি যদি এটাকে ক্যালকুলেটরের সাহায্যেই ধরো, ক্যালকুলেটরের সাহায্যে যদি তুমি এইগুলোকে করে নাও, মানে ভ্যালুগুলোকে বের করে ফেলো, ভ্যালুগুলোকে বের করে ফেললে তুমি দেখো এদের পারস্পরিক রেশিওগুলো তুমি পেয়ে যাচ্ছ, হ্যাঁ, তোমার মানে এইটাকে মানে যে কোনো একটাকে আমি 1 ধরেছি বলে আর কি, 1 ধরেছি বলে সেই মতো করে তুমি এই রেশিওগুলোকে ক্যালকুলেট করো, ক্যালকুলেটর এখন একটু করে নাও যে √অফ 3/2 এর ভ্যালুটা কত, 2/√5 এর ভ্যালুটা কত, আর 1 এর ভ্যালুটা কত, এটা করে বলে দাও কত, বলো কত। আচ্ছা, ক্যালকুলেটরে বলে দাও √অফ 3/2, কি কেউ ক্যালকুলেটর ব্যবহার করছো বলো না, না আমাকে কি করতে হবে? স্যার √3/2টা আপনার আসছে হচ্ছে 1.22। 1.22, আর পরেরটা 22 থার্ড ডিজিটটা বলো। স্যার 2/√5টা হচ্ছে 1.12। না না, আমি বলছি যে থার্ড ডেসিমেল পর্যন্ত বলো, তুমি তো আগেরটা তো সেকেন্ড ডেসিমেল পর্যন্ত বললে, থার্ড ডেসিমেল পর্যন্ত বলতে বলছি। আচ্ছা স্যার, স্যার 1.225। 2 to 5,
আচ্ছা সেকেন্ডটা 1.12 2/√পাইটা কত বললে? স্যার এক সেকেন্ড। স্যার 2 ডিভাইডেড রুট পাই হচ্ছে 1.129। 129 ইজ টু 1। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে সি আরএমএসটা গ্রেটার দেন সি অ্যাভারেজ হচ্ছে, গ্রেটার দেন সি মোস্ট প্রবাবল হচ্ছে, এবং তাদের যে পারস্পরিক যে রিলেশনটা থাকে তুমি এখান থেকে একটা দেখতে পেলে। এটা সি আরএমএস স্পিডটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারছো। আর কি বের করতে পারবে? তাহলে তুমি যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি হবে? তাহলে কাইনেটিক এনার্জি যখন অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করবে, কাইনেটিক এনার্জি কিন্তু হাফ এম সি স্কোয়ার, তাহলে হাফ এম সি স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে, যেটা বেসিক্যালি অন্যভাবে বললে যে হাফ এম সি আর এম এসটা স্কোয়ার। আমি এইরকম ভাবে তো অলরেডি জানতাম, তা সি আর এম এস স্কোয়ার মানে বেসিক্যালি সি স্কোয়ার অ্যাভারেজ, তাহলে সেগুলোকে বসিয়ে দাও। তাহলে হাফ এম ইন্টু 3 kT/m, এটা তোমার 3/2 kT বেরোলো। 3/2 kT, এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল। 3/2 kT 1 মোলের জন্য হলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে, তাহলে মোলার অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা হয়ে যাবে 3/8। এটা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন স্পিড ক্যালকুলেট করো, সেটাকে না সিগমা সি বলা হয়, যেটা রুট ওভার অফ সি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস সি অ্যাভারেজ তার স্কোয়ার। এইটা সেটা কত হবে? সি স্কোয়ার অ্যাভারেজটা হচ্ছে 3 kT/m মাইনাস সি অ্যাভারেজ তার স্কোয়ারটা হচ্ছে কত? 8 kT/m। এটা এটা দাঁড়াচ্ছে 3 মাইনাস 8/π তার স্কোয়ার রুট ইন্টু রুট ওভার অফ kT/m। এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন স্পিড হচ্ছে। আর সেখান থেকে তুমি এই ভ্যারিয়েন্স ইন স্পিড, এটা বাই ডেফিনেশন হচ্ছে সিগমা সি তার স্কোয়ার, এটা সি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস সি অ্যাভারেজ তার স্কোয়ার হচ্ছে, এবং সেটা হচ্ছে তোমার 3 মাইনাস 8/π ইন্টু kT/m হচ্ছে। তাহলে আমি অলরেডি স্পিডের অ্যাভারেজ বের করে রেখেছিলাম, আর সি স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করলাম, করে সেটাকে যা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন স্পিড এগুলো হয়ে গেল। ঠিক আছে, দেখো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। তো দেখো তাহলে এই থ্রি ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে এই সব জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে। এই যেমন 3D-তে করলাম, ঠিক একই জিনিসগুলো তোমাকে 2D-তে করতে হবে, এবং সেই জিনিসগুলোই তোমাকে 1D-তে করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমি 3Dর জন্য মোটামুটি এসেনশিয়ালি যে যে জিনিসগুলো করতে হয় আমি সেই জিনিসগুলোকে করলাম। এবার আমি চলে আসছি 2D সিচুয়েশন। আচ্ছা, 2D-তে মানে 2D-টা মানে হচ্ছে তুমি একই যেন একটা হাইপোথেটিক্যাল কালেকশন অফ গ্যাস মলিকুল কনসিডার করছো, যারা একটা প্লেনে মুভ করে, মানে বাস্তবে সিচুয়েশনটা কিন্তু 3 ডাইমেনশনাল,
কিন্তু তুমি একটা হাইপোথেটিক্যাল কালেকশন অফ গ্যাস মলিকিউল কনসিডার করছো যে অ্যাকচুয়ালি প্লেনে তোমার মুভ করে। তো যদি প্লেনে মুভ করে তাহলে তার ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা এখানে কি, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা কি হবে? ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা দেখো, আবার বলছি আগের দিন যারা আসেনি তাদের হয়তো একটু অসুবিধা, কিন্তু আগের দিন আমরা 2 ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডেরিভেশনটাকে জাস্ট করে রেখেছিলাম। এবং সেটা হচ্ছে তোমার পিসিডিসিটাকে তুমি লিখবে পিসিডিসি বা ডিএনসি বাই এন, এইটা সেটা হচ্ছে এম বাই কেটি ইন্টু সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। এটা এম বাই কেটি ইন্টু সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। যেখানে প্রত্যেকটা টার্মের মানে কিন্তু অ্যাজ ইউজুয়াল। তাহলে এবারে আমি যদি ছবিটাকে আঁকি, আগেরটা তুমি বুঝে বুঝে করেছো, সেই বোঝাটা যদি তোমার কাছে পরিষ্কার হয় তাহলে এখন তুমি এমনি এমনি করতে পারবে। তাহলে বাঁদিকে পিসিকেও প্লট করতে পারো, অথবা 1/n ডিএনসি বাই ডিসিকেও প্লট করতে পারো। প্লট করলে যদি তুমি এম ফিক্স করে দাও, টেম্পারেচারটা ফিক্স করে দাও, তাহলে দেখো একটা পলিনোমিয়াল পার্ট আছে যেটা আর প্রথমে সি ইকুয়াল টু জিরোতে জিনিসটা জিরো, সি ইকুয়াল টু ইনফিনিটিতে তোমার জিরো হবে। প্রথম দিকে জিনিসটা এখন লিনিয়ারলি বাড়বে, কারণ ওটা সি এর মতো বাড়ছে, আগেরটা সি স্কোয়ারের মতো বাড়ছিল, এটা লিনিয়ারলি বাড়বে, বেড়ে গিয়ে এটা ম্যাক্সিমামে পৌঁছাবে, ম্যাক্সিমামে পৌঁছে সেটা তোমার বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলার যে প্লট ইন 2 ডাইমেনশন। প্রথম দিকটা লিনিয়ার স্ট্রেট লাইনের মতো, কারণ প্রথম দিকটা পলিনোমিয়াল পার্ট ডমিনেট করছে, যেটা তোমার ওয়াই কট এক্স এর মতো বা পিসিটা সি এর মতো, যেখানে প্রথমটা লিনিয়ারলি বাড়লো, ম্যাক্সিমামে পৌঁছালো, এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। এইটা হচ্ছে তোমার সি মোস্ট প্রবাবল। আচ্ছা, এবার সি মোস্ট প্রবাবলটা বের করবে কি করে? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সি মোস্ট প্রবাবল, তোমাকে ডিডিসি অফ পিসি দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। তাহলে ডিডিসি এম ওভার কেটি সি টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এম বাই কেটি তুমি বাদ দিয়ে দাও, তাহলে প্রথমটা ডেরিভেটিভ করলে জাস্ট এটা পড়ে থাকে টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটিটা পড়ে থাকে, প্লাস সিটাকে রেখে দাও, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি করো, আর এখানে মাইনাস এম সি বাই কেটি করো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তো তুমি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি যদি কমন নিয়ে নাও, পরে থাকছে 1 মাইনাস এম সি স্কোয়ার বাই কেটি দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আইদার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইকুয়াল টু 0 বলা, সেখান থেকে সি টেন্ডস টু ইনফিনিটি, এবং এইটা পরিষ্কার বুঝতে পারে সি যখন টেন্ডস টু ইনফিনিটি ওটা 0 হচ্ছে, তোমার দিস ডাজ নট করেসপন্ড ম্যাক্সিমাম। তাহলে অ্যান্ড অর যেটা হচ্ছে 1 মাইনাস এম সি স্কোয়ার বাই কেটি ইকুয়াল টু 0, সেখান থেকে সি মোস্ট প্রবাবলটা বেরোলো রুট ওভার কেটি বাই এম। এইটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবল স্পিডটা। আচ্ছা, হাইট অফ দ্য পিক কি হবে? হাইট অফ দ্য পিক হচ্ছে এই পিসির এক্সপ্রেশনে সি মোস্ট প্রবাবলটা জাস্ট বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে হাইট অফ দ্য পিক বা পিক হাইট, পিক হাইট হচ্ছে তোমার পি এর ম্যাক্সিমাম ভ্যালুটা আর কি, সেটা হচ্ছে কেটি বাই এম ইন্টু সি মোস্ট প্রবাবল হবে, এটা ই টু দি পাওয়ার মাইনাস এম সি মোস্ট প্রবাবল তার স্কোয়ার বাই 2 কেটি হবে। কেটি বাই এম হলো সি মোস্ট প্রবাবলটা হচ্ছে রুট ওভার কেটি বাই এম ই টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 কেটি, এটা হয়ে গেল তোমার কেটি বাই এম। দাঁড়াচ্ছে কত? এটা রুট ওভার কেটি বাই ই ইন্টু এম। এখানে দেখো একটা ই টু দি পাওয়ার মাইনাস হাফ আসছে, সেটা আমি এটাকে নিচে জাস্ট করে দিচ্ছি, এটা প্রপোর্শনাল টু টি বাই এম এর সঙ্গে প্রপোর্শনাল।
আচ্ছা, তাহলে এইটা যদি মাথায় থাকে তাহলে তুমি বিভিন্ন টেম্পারেচারে যখন ছবিটাকে আঁকবে, দুটো আলাদা টেম্পারেচারে, মানে এমটাকে ফিক্স করে দিলে, দুটো আলাদা টেম্পারেচার T2 গ্রেটার দ্যান T1, তা এখানে পিসিকে প্লট করছো, এখানে তুমি সিকে প্লট করছো, সরি। আচ্ছা, এমনিতে তো লিনিয়ার ছবি প্রথমটা, এটা যে T1 টেম্পারেচারে, যখন T2 টেম্পারেচারে যাবে তখন কি হবে? তাহলে T2 টেম্পারেচার, কারণ দেখো প্রথমে সি মোস্ট প্রবাবল যে ভ্যালুটা, এটা রুট ওভার অফ কেটি বাই এম, রুট ওভার অফ কেটি বাই এম, এই যেখানে লিখলাম রুট ওভার অফ কেটি বাই এম, সেটা টেম্পারেচার বাড়ালে বাড়ে, তোমার পিক হাইটটা হচ্ছে বাদিক, মানে পিকটা বাদিক থেকে ডান দিকে সরে যাচ্ছে, আর হাইটটা তোমার কমে যাচ্ছে, কমে গিয়ে ওভারঅল ছবিটা এটা হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ কনস্ট্যান্ট থাকবে, হ্যানা তাহলে সব তো আছে। আর এটাই যদি তুমি একই টেম্পারেচারে দুটো আলাদা মাসের গ্যাসের জন্য করো, যেখানে ধরো টিটাকে ফিক্স করে দিয়েছো, আর দুটো মাস আছে M2 টা গ্রেটার দ্যান M1, সেখানে যদি তুমি পিসি ভার্সেস সি প্লট করো, এটা হচ্ছে M1 মাসের জন্য, আর M2 মাসের জন্য যখন তুমি করছো তখন ছবিটা হচ্ছে এরকম, এটা M2 মাসের জন্য, এখানে M2 টা গ্রেটার দ্যান। তাহলে বিভিন্ন দুটো ডিফারেন্ট টেম্পারেচার, দুটো ডিফারেন্ট মাসের জন্য ছবিটার নেচারটা 2D-তে কেন এইরকম হচ্ছে ইত্যাদিগুলো তোমার কাছে পরিষ্কার। আচ্ছা, এবারে আমি তোমাকে কতগুলো কাজ দেবো যেগুলো বেসিক্যালি হোমওয়ার্ক। প্রথমে দেখো, মানে জাস্ট আমি কতগুলো ইন্ডিকেশন করতে দিচ্ছি। টোটাল প্রবাবিলিটি, যেটা হচ্ছে পি টোটাল, যেটা জানো ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি পিসিডিসি, অর্থাৎ এম ওভার কেটি যদি বসিয়ে দাও, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। দেখো এই যে টাইপের ইন্ডিকেশন গামা ফাংশনের সাহায্য নিয়ে তুমি করতে পারবে। আর টোটাল প্রবাবিলিটিটা তো দিনের শেষে তোমার 1 বেরোবে। এবারে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt, একদম গামা ফাংশন দিয়ে যেমন করে আগের ইন্টিগ্রেশনগুলো করে দিয়েছি সেই মতো করে তুমি এই ইন্টিগ্রেশনগুলোকে করবে, করে যা উত্তর বেরোবে বেরোবে। ঠিক আছে, এটা তোমার একটা কাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি ধরো অ্যাভারেজ স্পিড বের করতে চাইছো। অ্যাভারেজ স্পিড সি অ্যাভারেজ ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি পিসিডিসি, কত হচ্ছে এটা? এম ওভার কেটি যদি বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি স্কোয়ার টু পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। এইখানে একটা সি আসছে, আর পিসির এক্সপ্রেশন তার একটা সি আসছে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি স্কোয়ার টু পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন আমি অলরেডি করেছি, মানে আগে যখন তোমার এ ডাইমেনশনে, তোমার 3 ডাইমেনশনে যখন টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করেছিলাম, দেখো বেসিক্যালি এই যে ইন্টিগ্রেশনটা দেখো, এই যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি স্কোয়ার টু পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ডিসি, এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি করেছি। সেটাকে ফলো করবে, ফলো করে এইটাকে বের করবে, বের করে এই যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে রুট ওভার অফ পাই কেটি বাই টোয়াইস এম বেরোবে, বা রুট ওভার অফ পাই আরটি বাই টোয়াইস ক্যাপিটাল এম বেরোবে। আবার স্পিডটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে তুমি যদি আবার হোমওয়ার্ক সি স্কোয়ারে আবার ক্যালকুলেট করতে পারো, তাহলে কি হবে? ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি স্কোয়ার পিসিডিসি, এম বা কেটি যদি বাইরে বের করে দেয়, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি কিউব ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। দেখো এই যে টাইপের ইন্টিগ্রেশন 2 ডাইমেনশনে অ্যাভারেজ স্পিড বের করতে গেলে তুমি এক্স্যাক্টলি এরকম করেছো তুমি। এটা এই যে, হ্যাঁ সরি এটা না, এটা দেখো, এই যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি সি কিউব ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt, এই যে ইন্টিগ্রেশনটা তুমি করেছো অলরেডি। হ্যাঁ, তাহলে এটাকে তোমাকে করতে হবে, সি স্কোয়ার অ্যাভারেজ থেকে বের করবে,
সি স্কয়ার অ্যাভারেজ বের করলে তবে উত্তরটা বেরোবে 2kT/m। তাহলে এর সঙ্গে সঙ্গে তুমি তাহলে সি আরএমএস এর ভ্যালুটা পেয়ে যাবে, যেটা √অফ 2kT/m, মানে 2kT/m মানে √অফ, সরি, 2RT/M সেভাবে তুমি লিখতে পারো। এটা হচ্ছে 2RT/M, এইটা সিআরএমএস হচ্ছে এইটা। আচ্ছা, এটা আচ্ছা, তারপর হচ্ছে তুমি এটা বের করতে পারবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তার অ্যাভারেজ ভ্যালুটা ইন 2 ডাইমেনশনে। সেটা কত হবে না, হাফ এম ইন্টু সি স্কয়ার অ্যাভারেজ ইন 2 ডাইমেনশন। তো সেটা বেরোবে হচ্ছে তোমার হাফ এম ইন্টু 2kT/m, তার মানে বেসিক্যালি জাস্ট কেটি বেরোবে, সেটা তুমি পেয়ে গেলে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন in speed sigma c square average minus c average the square root, এইটা c square average যদি তুমি করো তাহলে সেটা হচ্ছে 2kT/m বেরোলো। c average স্কয়ারটাকে যদি তুমি করো তাহলে পাই kT/twice m বেরোলো, তার মানে এটা বেরোচ্ছে কত, the square root 2 minus pi/2 তার স্কয়ার রুট ইন্টু √kT/m। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেল। ভ্যারিয়েন্সটা তুমি ক্যালকুলেট করতে পারবে এখান থেকে। ভ্যারিয়েন্স সিগমা সি তার স্কয়ারটা, যেটা 2 minus pi/2 ইন্টু kT/m হলো। মানে যে যে জিনিসগুলো আগের ক্ষেত্রে ক্যালকুলেট করেছিলে এখনো সেই জিনিসগুলো কিন্তু তুমি ক্যালকুলেটটা করতে পারবে। তারপর জাস্ট অঙ্কটা একটু কষে নিতে হবে, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে চলে এসো ওয়ান ডাইমেনশন। আচ্ছা, তাহলে বুঝতে পারছো তো, দেখো একদম একই রকমের লজিকটা তোমাকে যেটা অ্যাডিশনালি করতে হচ্ছে সেটা কিছুই না, সেটা হচ্ছে কি তোমার ওই যে ইন্টিগ্রেশনগুলো, মানে ওই একই টাইপের ইন্টিগ্রেশন আমি করেছি, কিন্তু ইন্টিগ্রেশনটা পাল্টাচ্ছে একটু আর কি, সেইটাকে জাস্ট একটুখানি করে দেবো। আচ্ছা, 1D-তে এখন আর স্পিড ডিস্ট্রিবিউশন ইজ ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। এক্ষেত্রে ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা, সেটা হচ্ছে PU du m over 2 pi kt to the power half e to the power minus mu square by 2 kt into du। mu square by 2 kt into d, এটা তাহলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা যে PU du equal to m over 2 pi kt to the power half e to the power minus mu square by 2 kt into d। আচ্ছা, এইটা ভেলোসিটি কিন্তু, কারণ আমি ওয়ান ডাইমেনশন যখন বলে দিচ্ছি তখন কিন্তু ডিরেকশনটা অটোমেটিক্যালি ফিক্স করে দিচ্ছি, এটা ঠিক আছে। তাহলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা এটা। আর এবারে এর যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে করব, এখন একটু পাল্টে গেল কিরকম করে ভাবে দেখো, যে আগেরটার ক্ষেত্রে যেমন স্পিডটা মানে 1D বা 2D ক্ষেত্রে স্পিড যেহেতু সেটা সবসময় পজিটিভ হতো, এখন কিন্তু ভেলোসিটি যেহেতু সেটা বাঁ দিকে গেলে নেগেটিভ ভেলোসিটি, ডান দিকে গেলে পজিটিভ ভেলোসিটি, এইটা। তাহলে এইটা যদি ছবি তুমি আঁকো তাহলে এটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হয়। এটা দেখো পরিষ্কারভাবে, যখন তোমার এটা যখন ইউটা 0, আমি এদিকে পিউ প্লট করছি, এটাকে ইউ প্লট করছি, এটা তোমার 0 দিক। যখন ইউটা 0 তখন তার একটা ভ্যালু আছে, যেটা যে পিক হাইট, সেটা কত, √ওভার m ওভার 2 pi kt, এটা হচ্ছে তোমার পিক হাইটটা, এটা। এবারে তুমি যখন ইউ এর ভ্যালুটা, মানে প্রথমে ইউ এর রেসপেক্টে ইভেন ফাংশন, হ্যাঁ, সেটা তোমার ইউটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ইউ স্কোয়ার দিয়ে আছে, দুদিকটা তোমার সমান হবে। এবং ইউ যখন টেন্স টু ইনফিনিটি হচ্ছে, সেটা প্লাস ইনফিনিটি দিকে হচ্ছে, মাইনাস ইনফিনিটি হচ্ছে, সেটা তোমার 0 দিকে হচ্ছে, এইটা। তাহলে এইখানে এই যে ছবিটা, সেটা হচ্ছে এর বলে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, মানে এই যে ছবিটা,
মানে এই টাইপের যে ই টু দি মানে মানে ইউ ইকুয়াল টু 0 তে তার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, তারপর সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে, এই ধরনের ডিস্ট্রিবিউশন বলে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। তার মানে এই যে ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এবং এই যে ছবিটা তুমি এঁকেছো এটা হচ্ছে এমটাকে ফিক্স করে রেখেছো আর টিটাকে তুমি ফিক্স করে রেখেছো। তাহলে ফিক্সড মাস এবং ফিক্সড টেম্পারেচারের জন্য ছবিটা হচ্ছে তোমার এইটা। আচ্ছা, এবারে এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ইউ মোস্ট প্রবাবলটা সেটা বেসিক্যালি তোমার 0, কারণ 0তেই তুমি ম্যাক্সিমাটা পাচ্ছ। আর ইউ মোস্ট প্রবাবলটা 0 মানে হচ্ছে তোমার যেহেতু মানে এটা আইডিয়াল গ্যাস, কোনো স্পেশাল প্রেফারেন্স নাই, সেগুলো বোথ ডিরেকশনস ইকুয়ালি প্রবাবল। আর ডান দিকে যাওয়ার সম্ভাবনা বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা এক্স্যাক্টলি সমান হয়েছে বলে তোমার মোস্ট প্রবাবলটা 0 হয়েছে। তার মানে মোস্ট প্রবাবলটা 0 হয়েছে মানে কিন্তু এমন নয় যে প্রত্যেকটা মলিকুল রেস্টে আছে বা প্রত্যেকটা মলিকুলের স্পিড 0। অ্যাকচুয়ালি এখানে যেহেতু ভেলোসিটি ডিরেকশনটা ইম্পর্টেন্ট, তাই ডান দিকে যাওয়ার সম্ভাবনা বাঁ দিকে যাওয়ার যেহেতু সম্ভাবনা সমান হয়ে যাচ্ছে আর কি, সেখানে ইউ মোস্ট প্রবাবলটা 0 হচ্ছে। তার কারণটা কি হচ্ছে? কারণ এর কারণটা হচ্ছে অ্যাজ বোথ ডিরেকশনস আর equally probable, বোথ ডিরেকশন যে ইকুয়ালি প্রবাবল সেই মোস্ট প্রবাবলটা তোমার 0 বেরোচ্ছে এটা। আর পিক হাইটটা তুমি অলরেডি রুট ওভার অফ এম কেটি বাই টয়েস এম বাই রুট ওভার অফ এম বাই টয়েস বাই কেটি তুমি পেয়ে গেছো। আচ্ছা, এবারে যদি আমি এই একই ছবিকে আঁকছি, এটা মাইনাস ইনফিনিটিতে, এটা প্লাস ইনফিনিটিতে, এটা 0, এটা ইউ, তাহলে তুমি দুটো এইটা ধরো T1 টেম্পারেচারে, এবার অন্য একটা টেম্পারেচার যখন তুমি করবে তখন ছবিটা কেমন হবে? এইটা T2 টেম্পারেচার ছবিটা হচ্ছে এইটা, যেখানে T2টা গ্রেটার দ্যান T1 আর এমটা তুমি ফিক্স করে রেখে, এটা হচ্ছে পিউ এর ভ্যালু। খুব স্বাভাবিক ব্যাপার, যখন টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তখন পিক হাইটটা কমে যাচ্ছে, কিন্তু এরিয়াটা কার্ভটা 1 হতে হবে, মানে সবসময় সমান হতে হবে। তার মানে এইটা যখন তোমার কমে যাচ্ছে তখন দুদিকটা তোমার বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে আলটিমেটলি দেখো এই হচ্ছে ছবিটা যখন টেম্পারেচারটা তুমি আলাদা করবে। আর একই রকম করে যদি মাসগুলোকে পাল্টাই, টেম্পারেচারটা ফিক্স রেখে টিটাকে ফিক্স রাখলে আর M2টা গ্রেটার দেন M1 করলে, এই মাসটা বেড়ে গেলেই হচ্ছে তোমার ছবিটা এই হয়ে গেল। এটা হচ্ছে M1 মাসের জন্য, এটা হচ্ছে M2 মাসের জন্য, এখানে M2টা গ্রেটার দেন M1, এখানে তুমি পিউটাকে প্লট করছো। তাহলে যে 3 রকমের গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, যে একটা টেম্পারেচার আর মাস ফিক্স থেকে, মাস ফিক্স থেকে টেম্পারেচার ভ্যারি করিয়ে, আর তোমার টেম্পারেচার ফিক্স থেকে মাস ভ্যারি করিয়ে, তাহলে ছবির নেচারগুলো কেমন হচ্ছে তুমি বুঝতে পারছো। এবং এখানে ওই একই ব্যাপার, যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হবে তখন এটা প্যারালাল টু ইউ অ্যাক্সিস হয়ে যাবে। মানে টি টেন্ডস টু ইনফিনিটি হলে দ্য প্লট উইল বি অ্যালং ইউ অ্যাক্সিস, আর টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন যদি হয়ে যায় দেন প্লট উইল বি অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস। ছবির নেচার দেখে বুঝতে পারছি T1 থেকে যখন টেম্পারেচারটা বাড়াচ্ছ, ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট হচ্ছে, টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেলে অ্যালং ইউ অ্যাক্সিস হয়ে যাবে। আর টেম্পারেচার যদি কমাও তাহলে পিউ বরাবর পিকড হচ্ছে করে, আলটিমেটলি ওটা হচ্ছে অ্যালং দ্য পিউ অ্যাক্সিস হয়ে যাবে। সেই লাইনগুলোকে মাথায় রাখবে। আচ্ছা, এবারে তুমি যখন ধরো টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করবে, টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করবে, পি টোটাল ইন্টিগ্রাল এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পিইউ ডিউ। দেখো আগেটা যখন পিসি করছিলাম 0 থেকে ইনফিনিটি, কিন্তু এখন 1 ডাইমেনশনের ভেলোসিটিটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো সেটা যদি করো তাহলে কত হবে? এটা m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ হয়ে গেল ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস m ইউ স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিউ হয়ে গেল। এটা এটা m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ। এটা তো ইভেন ফাংশন,
তোমরা জানো যে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্সটা তুমি 2 × ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স তুমি লিখতে পারবে কখন না যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ এফ এক্স ইভেন ফাংশন এইটা। আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স তোমার 0 হয়ে যাবে কখন না যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে মানে অড ফাংশন হলে এটা 0 হয়ে যায়, আর ইভেন ফাংশন হলে এটা 2 টাইমস হয়ে যায়। তাহলে এখানে এটা ইভেন ফাংশন, এটা তোমাকে লিখতে হবে 2 × ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2kt ইন্টু ডি। তাহলে এই পর্যন্ত করে দিলাম। এবারে আবার সেই গামা ফাংশন থেকে তুমি ইন্টিগ্রেশনটাকে করবে। এটা তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তুমি দেবে, উত্তরটা তোমার 1 বেরোবে। মানে এটা ওই আবার গামা ফাংশন দিয়ে ইন্টিগ্রেট করবে, করে উত্তরটা তোমার বেরোবে। আচ্ছা, এবারে অ্যাভারেজ স্পিড যখন ক্যালকুলেট করবে, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড নয়, অ্যাভারেজ ভেলোসিটি ইউ অ্যাভারেজ ক্যালকুলেট করলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইউ পিউ ডিউ, পিউ ডিউর এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও এম ওভার 2π/kt টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2kt ইন্টু ডিউ। এটা এইটা জাস্ট সিম্পলি 0 হয়ে গেল। কারণটা কি না, এটা হচ্ছে তোমার ইভেন ফাংশন, যেহেতু সরি এটা মাইনাস ইনফিনিটি। ইভেন ফাংশন যদি হয় তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেট করলে সেটা তোমার সরি ইভেন কেন বলছে, এটা অড ফাংশন। অড ফাংশন বলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলতে ইন্টিগ্রেট করলে সেটা তোমার 0 হয়ে যায়। একটু আগে দেখিয়ে গেলাম। মানে যে ইউ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার ডিউ, ইউটাকে যদি মাইনাস ইউ করে দাও, এক্সপোনেনশিয়াল পার্টটা একই থাকবে, কিন্তু এই ইউটা মাইনাস ইউ হয়ে যাবে। সেখানে এটা তোমার অড ফাংশন, আর অড ফাংশনে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেট করলে সেটা তোমার 0 হয়ে যায়। এটা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ইউ স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে এটা তোমার 0 হবে না, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইউ স্কোয়ার ইউ ডিউ এম ওভার 2π/kt টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইউ স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2kt ইন্টু ডিউ হলো এটা এম ওভার 2π/kt টু দি পাওয়ার হাফ, এটা 2 × ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি। এটা তোমার ইভেন ফাংশন। ইভেন ফাংশন ইন্টিগ্রেট করলে ওটা 2 × ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2kt ডিউ, এটা হবে। আচ্ছা, এইটা তোমার আবার অ্যাজ ইউজুয়াল আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি যে এইটা আবার সেই গামা ফাংশন দিয়ে তুমি ইন্টিগ্রেট করে ফেলতে পারবে, এবং করলে উত্তরটা বেরোবে, দেখবে kt/m বা RT/M, এই তোমার উত্তরটা বেরোবে। আচ্ছা, এটা এই ইন্টিগ্রেশনটা তোমাকে করতে দিলাম, এটা কিন্তু হোমওয়ার্ক করতে দিলাম। এবং এখান থেকে তুমি যদি এটাকে করো, কাইনেটিক এনার্জির অ্যাভারেজটা ইন ওয়ান ডাইমেনশনে ক্যালকুলেট করো, তাহলে এটা হাফ এম ইন্টু ই স্কোয়ারের অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে হাফ এম ইন্টু kt/m হলো, তার মানে এটা হচ্ছে তোমার হাফ কেটি হলো। তো ওয়ান ডাইমেনশন ওটা হচ্ছে হাফ কেটি, কাইনেটিক এনার্জিটা বেরোবে এটা। আচ্ছা, ইউ আরএমএস তুমি ক্যালকুলেট করতে পারো। আরএমএস সেটা ইউ স্কোয়ারের অ্যাভারেজ তার স্কোয়ার রুট অর্থাৎ রুট ওভার অফ kt/m হতে পারে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউ তুমি ক্যালকুলেট করতে পারো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার ভ্যারিয়েন্স তুমি ক্যালকুলেট করতে পারো। এটা আমি বাড়িতে কাজ হিসেবে দিচ্ছি, এগুলো খুব ইজি বলে আমি আর এগুলো নিয়ে অত বলছি না, মানে খুব ইজি ব্যাপার। আর মানে এটা তো মানে এটা মানে আরো ইজি কেন, ইউ অ্যাভারেজ থেকে তো 0 হয়ে যাচ্ছে, সেটা আরোই তুমি বুঝতে পারছো। মানে আমি এটা বলতে চাইছি যে এটা তো রুট ওভার অফ ইউ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ইউ অ্যাভারেজ তার স্কোয়ার। ইউ অ্যাভারেজ যদি 0 হতো তাহলে রুট ওভার অফ ইউ স্কোয়ার অ্যাভারেজ হলো, মানে বেসিক্যালি এটা ইউ আরএমএস হয়ে গেল, তার মানে রুট ওভার অফ এটা kt/m হয়ে গেল। আর ইউ স্কোয়ার অ্যাভারেজ মানে সিগমা ইউ তার স্কোয়ারটা করলে জাস্ট সিম্পল একটা ইউ স্কোয়ার অ্যাভারেজ হয়ে যাবে, কারণ এটা অলরেডি 0 হয়ে যাচ্ছে। এটা অবভিয়াসলি ইউ স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে kt/m হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওয়ান ডাইমেনশনে এই যে জিনিসপত্রগুলো ক্যালকুলেট করতে পারা যায় সেগুলো সবই ক্যালকুলেট করলাম আমি।
আচ্ছা, একটা অ্যাডিশনাল জিনিস তোমাকে আমি শুধু হোমওয়ার্ক হিসেবে দেবো, এইটা হোমওয়ার্ক, এটা তুমি বাড়িতে করবে, যে জাস্ট তুমি এরকম একটা ধরো স্পিডটা তো ডান দিক বাঁ দিক, এই যে ডান দিকে যাওয়ার যা সম্ভাবনা বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা একই বলে ওটা অ্যাভারেজ করলে অ্যাভারেজ স্পিডটা হচ্ছে তোমার জিরো বেরিয়ে যাচ্ছে। এই যে অ্যাভারেজ স্পিডটা এখানে অ্যাভারেজ ভেলোসিটিটা রাদা স্পিড না, অ্যাভারেজ ভেলোসিটিটা জিরো হয়ে গেল কেন? কারণটা হচ্ছে যে বেসিক্যালি এর লজিকটা হচ্ছে বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল বলে। মানে এটা কেন হতে পারে না? কারণ অ্যাজ বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল। মানে ডান দিকে ধরো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাওয়ার যা সম্ভাবনা, বাঁ দিকেও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাওয়ার সম্ভাবনা এক্স্যাক্টলি একই। সেটা যখন তুমি করবে তখন অ্যাভারেজ করলে ওটা তোমার জিরো হয়ে যাবে। ঠিক আছে? এটা বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল, সেই জন্য এই সিচুয়েশনটা হচ্ছে। আচ্ছা, কিন্তু ইউ স্কোয়ার আবার জিরো হবে না, কারণ যখন স্কোয়ার হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে এইটা। এবং আমি যদি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ধরো এই পজিটিভ ডিরেকশনে আমি অ্যাভারেজ ভেলোসিটিটাকে বের করতে চাইছি, অথবা শুধুমাত্র নেগেটিভ ডিরেকশনে অ্যাভারেজ ভেলোসিটিটাকে বের করতে চাইছি, মানে শুধু ডান দিকটা দেখবো অথবা শুধু বাঁ দিকটা দেখবো, তখন যখন তুমি করবে এটা ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি করতে হবে, পিউ ডিউ করতে হবে। এইটা তোমাকে কাজ হিসেবে দিচ্ছি, এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার ধরো তোমার হাফ হলো ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ইউ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডি। এটা তাহলে এখন কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না, 0 থেকে ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অ্যাভারেজ করলে 0 হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তার মানে এইটা আবার তুমি গামা ফাংশন দিয়ে ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেট করে এটা উত্তর করে দেবে 1/4 ইন্টু রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম, দিস উইল বি দ্য অ্যান্সার। অর্থাৎ এটা 1/4 ইন্টু 3 ডাইমেনশনের যে অ্যাভারেজ স্পিড আর কি, সেইটা তোমার আলটিমেটলি উত্তর বেরোবে। সেটাও তোমায় বলে দিলাম, তাহলে এই কাজটা তুমি একটুখানি জাস্ট করে দেবে। ঠিক আছে? তা দেখো, তাহলে আমরা 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 1 ডাইমেনশনে যে ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি থাকে সেগুলোকে বললাম। আমি জাস্ট দু একটা জিনিস তোমাকে বাড়িতে করার জন্য দিয়েছি, জাস্ট যেটা সিম্পলি কিছু ইন্টিগ্রেশন, আর কিছু না। মানে জাস্ট কিছু একটা ইন্টিগ্রেশন তোমাকে আমি বাড়িতে কষতে দিয়েছি। মানে অনেকগুলো ইন্টিগ্রেশন আমি কিন্তু কষে দিয়েছি, তুমি দু একটা ইন্টিগ্রেশন বাড়িতে কষলে গামা ফাংশনটা মাথার মধ্যে সেট করে যাবে। এরপরে যখন এনার্জি ডিস্ট্রিবিউশন বা ইত্যাদি ক্ষেত্রে যাবো, তোমার পক্ষে সেটা সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা এই যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনের যে কথাগুলো বলার ছিল আমরা মোটামুটি ভাবে বললাম। ঠিক আছে? এবার এখান থেকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি থাকতে পারে, সেগুলো তো পরে আলোচনা করা যাবে। যা বলেছি এখন পর্যন্ত, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। কোনো সমস্যা আছে কি? ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, এগুলো সব সহজ। মানে আমি হ্যাঁ স্যার প্রথমটা বুঝেছি। বুঝিয়ে বলেছি, তারপরে তুমি ওটাকে করবে। মানে দু একটা অঙ্ক টঙ্ক করতে দিলাম, তাহলে এই অঙ্কের এটা মানে আস্তে আস্তে পরিষ্কার হবে। ওটা করবে, তারপরে পরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করলে আমার জিনিসটা হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আমরা যেটা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে, স্যার বলছিলাম যে আপনার তো মানে সামনে ইউটিউব চ্যানেলটা অফ হয়ে যাবে, তো আপনি কি ভিডিওগুলো ড্রাইভে আপলোড করে দিতে পারবেন? ড্রাইভে আপলোড বলতে আমি তোমাকে, তোমরা যারা ক্লাসটাকে করছো তাদেরকে ভিডিওটা কিন্তু আমি একবার দেব। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু ওটা আচ্ছা ওটা 24 ঘন্টা আমি হয়তো তোমার হয়তো সময় রাখলাম, তুমি ওই লিঙ্কটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই লিঙ্কে ঢুকে তুমি ডাউনলোড করে রেখে দেবে। ঠিক আছে? মানে স্যার, ভিডিওটা ইউটিউবে ডাউনলোড করলে তো ওটা অফলাইনে ডাউনলোড হয়, কিন্তু ওটা যদি আপনার চ্যানেলটা অফ হয়ে যায় তাহলে তো আর দেখতে পাবো না। তা জানি না, মানে তোমার ওটা ডাউনলোড অপশন একটা থাকবে, সেই ডাউনলোড করে তোমাকে রেখে দিতে হবে তোমার কাছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার কাছে ওটা অ্যাভেলেবেল থাকবে, তুমি যারা পড়ছো তার কাছে হয়তো ওটা থাকবে। হ্যাঁ, ঠিক আছে? মানে ওটা পার্মানেন্টলি এমনি হয়ে যাবে। মানে তোমার ওটা তুমি ধরো, মানে আমি হয়তো কোনো রকম ভাবে ড্রাইভেই বলো বা যেভাবেই বলো কিছু একটা করে আমি তোমাকে ভিডিওটা দেব, তোমাকে ডাউনলোড করে জাস্ট তোমার দায়িত্বে রেখে দিতে হচ্ছে তোমার জন্যে। ওটা কিন্তু 24 ঘন্টা পরে তুমি আর ওটা আর পাবে না। আর পাবে না মানে আমি বলছি যে তুমি যেটা ডাউনলোড করে রেখে দিচ্ছ সেটা তোমার কাছে থাকবে।
কিন্তু জাস্ট ইউটিউবে সার্চ করে তুমি কিন্তু আর ওটা পাবে না, বুঝেছো? মানে স্যার প্রাইভেট করে রেখে দেবে? প্রাইভেট করে রেখে দেবে। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা ওই আজকে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা হলো, ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন আমরা পরের দিন আলোচনা করবো। দিনের পড়া দিনে করে নাও, হ্যাঁ, মানে দিনের পরে এই যে এত পড়ালাম, তোমার পিডিএফটা তো আমি তোমাকে দেবই, ঠিক আছে, বইটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে, আর তুমি কিন্তু একটা 24 ঘন্টা সময় পাবে ওটা, মানে ভিডিওটা একবার শুনে নেওয়াই ভালো আর একবারের জন্যে, বা তুমি যদি মনে করো যে ওটা তুমি ডাউনলোড করে দেখে দিতে পারবে, সেই অপশন তোমার তোমার কাছে থাকবে এ করে। কিন্তু এটা কখনোই এমন হবে না যে তুমি মানে হয়তো ধরো আজ থেকে 10 দিন পরে তুমি হঠাৎ করে মনে হলো তুমি ভিডিওটা একটুখানি ইউটিউবে সার্চ করে বা ওই ইউটিউব লিঙ্ক থেকে ঢুকে আমি একবার দেখে নি, সেটা আর পাবে না। ঠিক আছে, এন্ড অফ লেকচার 4। ঠিক আছে।